পরীক্ষা দিয়েছেন আপনারা? আসসালামু আলাইকুম। খুব শর্টকাট ক্লাস হবে ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। পরীক্ষা দিয়েছেন না আপনারা? পরীক্ষার কি খবর? হ্যাঁ, 60% ডুবে যাবে। লাস্ট এক্সামে 17% উত্তর করা ছিল, ওটা ভুলবশত, এই জন্য ওটা কিন্তু কারেকশন করা হয়েছে পরে কোশ্চেনটা। ওই কোশ্চেনটা আবার রাখা হয়েছে যাতে ওটা আপনার কারেকশনটা করতে পারেন। এজন্য আয়শা মারিয়াম তিনি বলছেন এই কোশ্চেনটা করছেন। আজকের পরীক্ষায় কোন জায়গায় গেছে এটা? বিফোর জি কেন? আচ্ছা, আপনারা মেনশন করতে পারেন যারা ক্লাসটা সম্পর্কে অবগত না। ক্লাস তো মনে হয় আমাদের 10টায় ছিল নাকি, না 10:30টায় ছিল? 10টায় ছিল না? ক্লাস তো 10টায় ছিল মনে হয়। যাক, আপনারা আসছেন, ওকে। না, লুঙ্গি পরি নাই ভাই, প্যান্ট পরছি, পাঞ্জাবি পরছি। আজকের পরীক্ষায় আপনি যে কোনো পরীক্ষায় যে কোনো কোশ্চেনে সহজ হোক কঠিন হোক 70% মার্কস পাইলে আপনি নিশ্চিতভাবে ওই পরীক্ষায় টিকে যাবেন। যে কোনো পরীক্ষায় ইনশাল্লাহ, যে কোনো পরীক্ষায় 70% মার্কস পাইলে ওটা টিকে যাবেন। সো আপনাদের জন্য যারা এখনো 11-12 পাচ্ছেন, আমি লাস্ট ক্লাসে যে কথাটা বলেছিলাম যে আসলে এখনো যারা 30-40-50% মার্কস পাচ্ছেন ঘাবড়াবেন না, কারণ আমি আগামী এখনো প্রায় 17-18 দিন আছে। আপনি জানেন না যে আপনি কি পরিমাণ পড়বেন। ইনশাল্লাহ এই 10-11-12 দিনে আপনি অনেক কিছু শিখবেন, অনেক কিছু শিখে যাবেন। ঠিক আছে, এখন যা শিখবেন তা কিন্তু মনে থাকবে। এখনকার শেখাগুলো যথেষ্ট মনে থাকে, কিন্তু চাপ নেওয়া যাবে না। মনে করতে হবে যে আমি যেটা পড়তেছি সেখান থেকে পরীক্ষায় চলে আসবে, এখান থেকে কমন আসবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, 16 দিন বাকি। 12 আর 16, 28। ও হ্যাঁ, 16 দিন বাকি। 16 দিনে তারপরে 10 ঘন্টা করে পড়লো 160 ঘন্টা। অনেক কিছু পড়ে ফেলানো যাবে। 160 ঘন্টা হিউজ পড়তে পারবেন। 5 মিনিটে 1 পৃষ্ঠা পড়লেও 1 ঘন্টায় 12 পৃষ্ঠা, 160 ঘন্টায় 1200 পৃষ্ঠা, 60 ঘন্টা হলো আরো 300-1500 পৃষ্ঠা এখনো পড়া যাবে। 1500 পৃষ্ঠা এখনো পড়া যাবে। 1500 বেশি, হ্যাঁ 1500 বেশি পড়া যাবে এখন। ওকে, আপনারা চলে আসছেন আশা করি। ইলিশের জীবন রহস্য শুধু হাসিনা ম্যাডামের নাম বলছেন, কিন্তু বাকরিবি স্যারের নাম বলেন নাই কেন? ওকে, ঠিক আছে ভাই, আমরা এখন ক্লাস শুরু করি। শুরুতে আমি 1 মিনিট ঢাকা ইউনিভার্সিটির যারা ডি ইউনিট পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে বলতেছি
একজন হয়তো কমেন্ট করছেন, তারটা বলেই শুরু করি। আপনাদের কোশ্চেন দেখেন, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের কোশ্চেনটা খুবই কঠিন হয়েছে, এবং বি ইউনিটের কোশ্চেন কঠিন হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন যে এই প্রশ্নে যদি পরীক্ষা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এই প্রশ্ন পরীক্ষা দেয়, আমি সহ অনেকেই ফেল করবেন। অর্থাৎ বি ইউনিটের কোশ্চেনটা মাত্রাতিরিক্ত কঠিন ছিল, এক্সেস কঠিন, এবং মানে ক্লাসের বাইরে কঠিন ছিল। কিন্তু তাদের এ ইউনিট পরীক্ষা সহজ ছিল, আইবি এর পরীক্ষা সহজ ছিল, চারুকলার পরীক্ষাও খুব কঠিন ছিল না, নাকি হয় নাই চারুকলার পরীক্ষা? এটা নিয়ে কোনো আমি সাউন্ড পাইনি, আমি দুইটা সাউন্ড পেয়েছি, এ ইউনিট এবং আইবি এর পরীক্ষা সহজ হয়েছে। তার মানে ডি ইউনিট পরীক্ষাও আশা করা যায় সহজ হবে ইনশাল্লাহ। যদি বিগত বেস্ট কোশ্চেন হয় তাহলে রিসেন্ট ভিউ কোশ্চেন ভিউ খুব ক্লিক করবে ইনশাল্লাহ, আর যদি সাম্প্রতিক বেস্ট কোশ্চেন হয় তাহলে রিসেন্ট ভিউ ক্লিক করবে। রিসেন্ট ভিউ থেকে আমি আপনাদেরকে বলেছিলাম, আবারও বলি, 8 থেকে 13 পৃষ্ঠার গুরুত্ব সবচেয়ে বেশি, 8 থেকে 13 পৃষ্ঠার গুরুত্ব বেশি। আর আজকে আমি আইকন প্লাস ক্লাসে দাগিয়ে দিয়েছিলাম, ওটা একটু ফলো করবেন। ওকে, আমরা বিসিএস এ আসি। 43rd প্রিলিমিনারি, তাদের জন্য বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্সে মার্কস সবচেয়ে বেশি 30 নম্বর। 30 নম্বর এখানে সাধারণ জ্ঞানের মধ্যে এই অংশে সবচেয়ে নম্বর বেশি, কিন্তু দেখা যায় যে বাংলাদেশ বিষয়বলী থেকে বাংলায় আসে, বাংলাদেশ বিষয়বলী থেকে মেন্টাল এবিলিটিতে আসে। অর্থাৎ বাংলাদেশ বিষয়বলীর কোশ্চেন আপনি এখানে গড়পড়তা মিনিমাম 35 বলা যায়, কারণ গত বছর দেখছি আমরা মেন্টাল এবিলিটি তো 3-4টা কোশ্চেন বাংলা বিষয়ও। বাংলার মধ্যে আসছিল বিচারপতি আবু সাইদ চৌধুরী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি হিসেবে পদত্যাগ করেছেন গণহত্যার প্রতিবাদ করে। আরেকটা প্রশ্ন আসছিল জাতীয় সঙ্গীত থেকে। এখন বাংলাদেশ বিষয়বলীর কোশ্চেন কি হয়? বাংলাদেশ বিষয়বলীর কোশ্চেন অ্যাজ ইউজুয়াল এ যাবৎকালে যত পরীক্ষা হয়েছে, একেবারে 35-এ কঠিন হয়েছে, 37-এ কঠিন হয়েছে, সেইটা সহ কমপক্ষে 50% কোশ্চেন কেম ফ্রম প্রিভিয়াস কোশ্চেন। এখানে মিনিমাম 50% কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন থাকে, এবং বাংলাদেশ বিষয়গুলোর জন্য খুব মেচিউর একটা সাজেশন থাকতে পারে, সেটা হলো কোশ্চেন ভিউ। কোশ্চেন ভিউ থেকে আপনি দেখছেন 40তমতে 23টি প্রশ্ন আসছে, 41তমতে যদি আমরা দুইটা কোশ্চেনকে ধরি তাহলে 25 হয়, আর না ধরলে সেটা 23 হয়। হুবহু কমন 23টা, 41 এবং 40-এ 23টা কোশ্চেন, এবং তার মধ্যে দেখবেন যে 15 কোশ্চেন ফ্রম বাংলাদেশ অ্যাফেয়ার্স। সো বিগত কোশ্চেন এখানে বেশি হয়, এবং এখানে কোশ্চেনগুলো 50% কোশ্চেন সহজ থাকে, আর 50% কোশ্চেন ওই কেশব সেনের মতো থাকে। কেশব সেন, তারপর রেমিটেন্স, এগুলো থাকে 50% কোশ্চেন। সো কোশ্চেন বই এখানে খুবই বেশি ইফেক্টিভ হতে পারে। সো বাংলাদেশ বিষয়বলী থেকে আমি এখন অধ্যায় ভিত্তিক যে বিষয়গুলো আমি বলবো, যে অধ্যায় ভিত্তিক যেই টপিকগুলো না পড়লেই নয় সেই টপিকগুলো বলবো। প্রথম অধ্যায়, জাতীয় বিষয়াবলী। জাতীয় বিষয়াবলীর অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি? জাতীয় বিষয়াবলীর মধ্যে অন্তর্ভুক্ত বিষয় হলো প্রথমত হলো ইতিহাস, এবং তাদের সিলেবাসের মধ্যে ইতিহাসের কথাই লেখা। ইতিহাস অর্থাৎ যে টপিকগুলো লেখা সেগুলো কিন্তু ইতিহাসের টপিক থেকেই লেখা। জাতীয় কিছু পতাকা, সঙ্গীত, এই বিষয়গুলো আছে। পতাকা, সঙ্গীত, প্রতীক, সঙ্গীত, জাতীয় পতাকা, প্রতীক, সঙ্গীত। আর জাতীয় কিছু দিবস আছে, দিবস অন্তর্ভুক্ত, তবে প্রশ্ন দেখে এখান থেকে খুব বেশি আমরা দেখি নাই। ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে ইতিহাস থেকে। তাহলে ইতিহাস থেকে আপনার কি পড়তে হবে? একেবারে একান্ত পড়তে হবে। ইতিহাস থেকে আপনি যদি দেখেন, আপনি এ ক্যাটাগরি বলতে পারেন আর বি ক্যাটাগরি বলতে পারেন। এ ক্যাটাগরিতে এটা হলো সে এগুলো একেবারেই দেখে যাবে। কি কি আসে দেখেন, মৌর্য, গুপ্ত, পাল, সেন, এই চারটা সে দেখবেই। মৌর্য, গুপ্ত, পাল এবং সেন, এই চারটা থেকে প্রশ্ন যে কোনোটা আসে। হয়তো চন্দ্রগুপ্ত মৌর্য আসছে, অশোক আসছিল 40তমতে, এবছর আসছে সেন থেকে কেশব সেন। মানে এই চারটা থেকে একটা কোশ্চেন নিশ্চিত কমন থাকে। এবার এবছর অশোক ধরলে সেটাও আসছে। অর্থাৎ এই মৌর্য, গুপ্ত, পাল, সেন আর হলো জনপদ,
এই দুইটা এখান থেকে একটা বা দুইটা কোশ্চেন নিশ্চিতভাবে ইনশাল্লাহ থাকে। এই ক্যাটাগরির মধ্যে সেকেন্ড হলো মুঘল। এই মুঘল আমল থেকে একটা প্রশ্ন থাকে, মুঘল আমল থেকে কোশ্চেন কিন্তু একটা থেকে থাকে। এবছর যদি দিল্লির রাজধানী ধরেন, সরি দিল্লির রাজধানী না, দিল্লির মধ্যে ইংরেজ আমল, মুঘল আমল দেখতে হয়, ইংরেজ আমল দেখতে হয়। এরপরে যদি দেখেন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের মধ্যে যে দুইটা টপিক সবচাইতে গুরুত্বপূর্ণ সবসময় আসে, 6 দফা মনে হয় 4-5 বার আসছে, আর একটা হলো মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার এবং 6 দফা, এই দুইটা মুক্তিযুদ্ধের মধ্যে সবচাইতে বেশি প্রায়োরিটি পাবে। এই বছর এইটার সাথে খেতাবটা বেশি গুরুত্ব পাবে, অর্থাৎ 6 দফা, খেতাব, মুজিবনগর সরকার, এই তিনটার গুরুত্ব এবছর পাবে। এটা হলো এ ক্যাটাগরির মধ্যে পড়বে। আর এরপরে আপনার যদি বলেন বি ক্যাটাগরি, আপনি এটা শেষ করে সবার আগে এটা শেষ করবেন, দেন আপনি কোন জায়গায় যাবেন। দেন যদি যান সেটা হলো আপনি সুলতানি আমলে যাবেন। সুলতানি আমল থেকে প্রশ্ন হয়। সুলতানি আমল থেকে দেখেন আলাউদ্দিন হোসেন শাহ থেকে পরপর 2 বার পরীক্ষা আসলো। সুলতানি দেখবেন, সুলতানির পরে যেটা, এটার গুরুত্ব কিন্তু একটু কম। এই বি ক্যাটাগরির মধ্যে কি কোনো কোশ্চেন আছে? বি ক্যাটাগরির মধ্যে এটার গুরুত্ব একটু কম। নেক্সট যেটা অবশ্যই সেটা হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মধ্যে এখানে আপনি বাকি অংশ দেখবেন, 1947 থেকে 1971 পর্যন্ত দেখবেন। 1947 থেকে 1971 পর্যন্ত দেখবেন। কোশ্চেন ভিউ থেকে যেগুলো আসলে কমন ছিল, মানে যেগুলো আসলে নতুন কোশ্চেন, যে কোশ্চেনগুলো মিক্স করা, এটা আমার খুঁজে বের করাটা সো টাফ হয়ে যাচ্ছে। তাহলে মৌর্যগুপ্ত পাল সেন, এখান থেকে একটা কোশ্চেন, জনপদ থেকে কোশ্চেন একটা আসে এবছর, জনপদ থেকে অশোকের কথা, শশাঙ্কের কথা বলতে পারেন। মুঘল আমল, ইংরেজ আমল এবং মুক্তিযুদ্ধ থেকে সবার আগে পড়বেন 6 দফা, দেন মুজিবনগর সরকার, দেন পড়বেন খেতাব। খেতাবের মধ্যে একটা কথা মনে রাখবেন, খেতাবের ক্ষেত্রে রিসেন্ট ভিউর যে খেতাব অংশটা আছে, রিসেন্ট ভিউর অংশটা দেখবেন। এখানে এটা মনে রাখবেন 672টা হলো পদমর্যাদা, আর 438 হলো বীরাঙ্গনা, আর হলো 12 জন প্রবাসী কিন্তু এবছর খেতাব পেয়েছেন, মুক্তিযোদ্ধার খেতাব পেয়েছেন 12 জন প্রবাসী। সো সুলতানি মুক্তিযুদ্ধ 47 থেকে 71 রেস্ট অফ দা অংশ। অবশ্যই এখান থেকে আরো একটু খেয়াল করবেন, সেক্টর যেন কোনোভাবে মিস না হয়, মার্চের ঘটনা যেন মিস না হয়। মার্চের ঘটনা সেক্টর, এই দুইটার গুরুত্ব সবচাইতে বেশি। আর এবছর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, তাই অবশ্যই বিজয়ের সুবর্ণ জয়ন্তী কিন্তু গত 16 ডিসেম্বর 2020-তে বিজয়ের 50 বছর উদযাপিত হয়েছে। সেক্ষেত্রে 16 ডিসেম্বর, অর্থাৎ আত্মসমর্পণের ঘটনা যেন মনে থাকে, আত্মসমর্পণের ঘটনা, এটা মাথায় রাখবেন। আর অবশ্যই একটা কনফিউশন আছে, যৌথ বাহিনী, মিত্র বাহিনী, তারপর হলো মুক্তি বাহিনী, এগুলোর মধ্যে একটা কনফিউশন আছে। আপনারা বেসিক বুঝতে সেই অংশটা পাবেন, ছবি সহ দেয়া আছে এবং তাদের সম্পর্কে আলোচনা করা আছে। ক্লিয়ার? সো ইতিহাস থেকে এই বিষয়গুলোই, 6 দফা, মুজিবনগর সরকার, খেতাব, এই তিনটার গুরুত্ব সবচেয়ে বেশি দেবেন। সেকেন্ড গুরুত্ব দিবেন হলো সেক্টর, মার্চের ঘটনা এবং আত্মসমর্পণ। এরপরে বাকি অংশ পড়বেন। এরপর আপনি 47 পড়েন, যুক্ত ফ্রন্ট পড়েন, গণ অভ্যুত্থান পড়েন, সেটা আপনার বিষয়। সো প্রথম অধ্যায়ে এই গুরুত্ব। আর প্রথম অধ্যায় থেকে রিসেন্ট ঘটনা প্রথম অধ্যায় থেকে রিসেন্ট ঘটনার মধ্যে গুরুত্বপূর্ণ হলো মুজিব বর্ষ, যেটা রিসেন্ট ভিউতে আছে প্রথম অধ্যায়ের মধ্যে। মুজিব বর্ষ, আর মুজিব বর্ষের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, বিশেষ করে মুজিব চিরন্তনের গুরুত্ব সবচাইতে বেশি। এই মুজিব চিরন্তন কিন্তু 10 দিন যাবত হয়েছে, 17 মার্চ থেকে 26 মার্চ 2021। এই মুজিব চিরন্তনটা একটু স্পেসিফিক করে পড়বেন। এখানে পরীক্ষায় ঘুরিয়ে আসবে রাষ্ট্রপ্রধান কয়জন আসছেন, সরকার প্রধান কয়জন, মানে প্রধানমন্ত্রী কয়জন আসছেন। রাষ্ট্রপতি আসছে 2 জন, নেপাল এবং মালদ্বীপের, আর প্রধানমন্ত্রী আসছে ভারত, ভুটান এবং কি শ্রীলঙ্কা। সো মুজিব বর্ষ, মুজিব চিরন্তনের গুরুত্ব বেশি। আর অবশ্যই হলো মুজিব আমার পিতা, যে অ্যানিমেশনটা হয়েছে মুজিব আমার পিতা, এই অ্যানিমেশনটা দেখবেন, রিসেন্ট ভিডিও দেয়া আছে। আর হলো শেখ হাসিনা
শেখ হাসিনা থেকে পড়তে হবে অন্তপক্ষে দুইটা বিষয়। উনি ভ্যাকসিন হিরো হন 2019-এ, ভ্যাকসিন হিরো। 2019 সালে তিনি ভ্যাকসিন হিরো হন। আর মনে রাখবেন 2021 সালে তিনি এসডিজি রয়্যাল ক্রাউন পুরস্কার পান। এসডিজি রয়্যাল ক্রাউন পুরস্কার, এসডিজি রয়্যাল ক্রাউন পুরস্কার পান তিনি 2021 সালে এবং পান এসডিএসএন থেকে, এসডিএসএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, এখান থেকে লাভ করেন। আর আপনার মনে আছে এসডিজি সূচকে বাংলাদেশ কিন্তু 109 এই 2021 সালে, আর এসডিজি প্রবৃদ্ধিতে, এসডিজি অর্জনের প্রবৃদ্ধিতে বাংলাদেশ কিন্তু তৃতীয় শীর্ষ দেশ হলো এসডিজি প্রবৃদ্ধিতে, সেজন্য এটা গুরুত্বপূর্ণ। আর তার পুরস্কারের ক্ষেত্রে 19 এবং 21-এর পুরস্কার দুইটা গুরুত্বপূর্ণ বেশি। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পক্ষ থেকে একটা বিষয় মনে রাখবেন, তিনি কিন্তু গান্ধী শান্তি পুরস্কার লাভ করেছেন। গান্ধী শান্তি পুরস্কার, বঙ্গবন্ধু গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন 2020 সালের জন্য। 2020 সালের জন্য বঙ্গবন্ধু পান গান্ধী শান্তি পুরস্কার। 2020 সালের জন্য গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন। আর 1973 সালে তিনি বিশ্ব শান্তি পদকে ভূষিত হন। সেই 73 সালে তিনি এই সংসদ ভবন থেকে গ্রহণ করেছিলেন। চিলিতে বসে ঘোষণা করেছে, আর গ্রহণ করেছেন তিনি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে। সো এই দুইটা গুরুত্ব বেশি রিসেন্ট ভিউ থেকে। মুজিব বর্ষ, মুজিব চিরন্তন, গান্ধী শান্তি পুরস্কার, শেখ হাসিনা ভ্যাকসিন হিরো 2019 এবং এসডিজি পুরস্কার 2021, এই দুইটার গুরুত্ব বেশি। জাতীয় বিষয় বলে এখানে শেষ হলো। এরপরে দেখেন অধ্যায় 2, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে আপনাদের জন্য দ্বিতীয় অধ্যায় হলো বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি হলো দ্বিতীয় অধ্যায়। ভাষা শহীদ এবং বীরশ্রেষ্ঠ তাদের জীবনী থেকে পরীক্ষায় আসে, এগুলো আপনাদের আসলে আগেই পড়ার কথা। ভাষা সৈনিক এবং হলো ভাষা শহীদ এবং বীরশ্রেষ্ঠ, এই 15 জনের জীবনী কিন্তু পড়বেন। 8 জন ভাষা শহীদ এবং 7 জন বীরশ্রেষ্ঠ। বাংলাদেশের কৃষি, বাংলাদেশের কৃষি থেকে, বাংলাদেশের কৃষি, সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো সমীক্ষায় কৃষি। আপনি দেখবেন বেসিক ভিউ এবং রিসেন্ট ভিউ এর প্রথম চ্যাপ্টারই সমীক্ষায় কৃষি দেয়া আছে। সমীক্ষায় কৃষি বলতে 40.6% মানুষ কৃষির উপর নির্ভরশীল। সবচেয়ে বেশি কৃষি খামার বরিশালে, সবচেয়ে কম ঢাকায়। তারপরে হলো কৃষির জন্য 9,500 কোটি টাকা, 9,500 কোটি টাকা হলো কৃষির জন্য হলো মানে যেটাকে বলে ঘাটতি। কৃষিতে ঘাটতি হলো 9,500 কোটি টাকা, 500 কোটি টাকা। তারপরে হলো 13.73%, এটা হলো প্রবৃদ্ধি। প্রবৃদ্ধিতে কৃষির অবদান এটা 13 জিডিপিতে অবদান 13.73 বা অথবা 7.4 থাকতে পারে, কিন্তু এখানে সমীক্ষা কিন্তু 7.3 লেখা, আর অলমোস্ট বললে 13.74। আর এটা 2020 সালের হিসেবে 13.47%, 13.47%। অর্থাৎ সমীক্ষা 2021 সালে সমীক্ষায় বলছে যে 13.47%। অর্থাৎ সমীক্ষায় কৃষি, এটার গুরুত্ব বেশি। অবশ্যই কৃষি শুমারি যেটা হয়েছে 2019 সালে, এই কৃষি শুমারি পড়বেন। অর্থাৎ এটা ষষ্ঠ কৃষি শুমারি, এটা মনে রাখবেন। ষষ্ঠ কৃষি শুমারি তথ্য জানতে হবে। কৃষি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, কমপক্ষে 4টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মাছ। কারণ মাছ উৎপাদনে আমরা বিশ্বের প্রথম, মাছ উৎপাদনে বিশ্বে আমরা তৃতীয়, আর মাছ উৎপাদন প্রবৃদ্ধিতে আমরা দ্বিতীয়, ইলিশ উৎপাদনে আমরা প্রথম। মাছ, ধান উৎপাদনে কিন্তু আমাদের রিসেন্ট ভিডিও দেয়া আছে চতুর্থ, ওটার জন্য আপনারা কনফিউজ হবেন না, কারণ ওখানে লেখা আছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে। কৃষি মন্ত্রণালয়ের হিসেবে কিন্তু চতুর্থ, কিন্তু আমরা ধান উৎপাদনে আমরা তৃতীয়। ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়, সেটা হলো ফাওয়ের তথ্য মতে। ফাও এর তথ্য মতে হলো আমরা তৃতীয় ধান উৎপাদনে, কিন্তু কৃষি মন্ত্রণালয় বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা চতুর্থ। কৃষি মন্ত্রণালয় বলে চতুর্থ দাগাবেন, আর ফাও বলে তৃতীয় দাগাবেন। মাছ গুরুত্বপূর্ণ, এবছর পাট গুরুত্বপূর্ণ। আপনি জানেন 1 জুলাই 2020 সালে বাংলাদেশের 25টি পাটকল, রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করে। মোট রাষ্ট্রায়ত্ত পাটকল ছিল 26টা, একটা আগে থেকেই বন্ধ ছিল।
অর্থাৎ মোট 26টি পাটকল বন্ধ হয়ে যায়, কিন্তু 1 জুলাই 2020-তে বন্ধ হয়েছে 25টা, একটা হয়েছে আগে, অর্থাৎ 26টি রাষ্ট্রায়ত্ত পাটকল ছিল সবগুলো বন্ধ হয়ে গেছে। এই পাটের গুরুত্ব আছে। পাটের পরে যেটা আপনার গুরুত্বপূর্ণ সেটা হলো অর্থাৎ মাছ, পাট, পেঁয়াজ। পেঁয়াজ গুরুত্বপূর্ণ, পেঁয়াজ নিয়ে আলোচনা অনেক বেশি। আর আমরা কিন্তু খুব বাম্পার ফলন করছি, বিশেষ করে হলো আমরা কৃষির ক্ষেত্রে হলো পেঁয়াজ, পেঁয়াজের পরে হলো আপনার বাম্পার ফলন যেটা আমাদের সেটা হলো আম। ইলামতি, ইলামতি নতুন আমের জাত, গৌরমতি আমের জাত, ইলামতি আমের জাত। মতি দেখলে আম, সব আবার আম দেখায় না, বাংলা মতি কিন্তু আবার ধান, বাসমতি হলো চাল, গৌরমতি এবং ইলামতি হলো আম। আম পড়বেন, তারপরে চা পড়বেন, অর্থাৎ মাছ, পাট, পেঁয়াজ, আম, চা, এই পাঁচটা অন্ততপক্ষে দেখে যেতে হবে। অন্ততপক্ষে কৃষি বিষয়ক যে প্রতিষ্ঠানগুলো আছে, একটা জায়গায় দেখবেন কৃষি বিষয়ক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো থেকে পরীক্ষা আসে, বিশেষ করে বিএডিসি, ব্রি, তারপরে বিএআরসি, বার্ক, তারপরে হলো বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ, এই যে বার্ক কৃষি গবেষণা পরিষদ, এটা কিন্তু এই বছর স্বাধীনতা পদক লাভ করেছে 21 সালে, স্বাধীনতা পদক 2021। বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ গবেষণায় কৃষি পদক, স্বাধীনতা পদক লাভ করে 2021 সালে। তাহলে বাড়ি, বিএডিসি, বার্ক, এগুলো অন্তপক্ষে, এবং ডিএই, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এই ডিএই, এই কয়েকটা প্রতিষ্ঠানের। আরেকটা হলো বিনা, বিনার গুরুত্ব অনেক বেশি, প্রায় 117টি না 118টি জাতের উদ্ভাবন করেছে। ব্রি এ পর্যন্ত 106টি ধানের জাত উদ্ভাবন করেছে, সেই এই প্রতিষ্ঠানগুলোর জাত। আরেকটা বিষয় হলো আপনাদের গুরুত্বপূর্ণ হলো উদ্ভাবন। উদ্ভাবন সম্পর্কে একটা টপিক আছে, দেখবেন রিসেন্ট ভিউতেও আছে, বেসিক ভিউতেও আছে। এই উদ্ভাবন সম্পর্কে এবছর গুরুত্বপূর্ণ শুধু একটাই, সেটা হলো একজন ব্যক্তি ফিলিপাইন থেকে প্রশিক্ষণ নিয়ে এসে 10টি ধানের জাত আবিষ্কার করছেন, অর্থাৎ 10টি ধানের জাত আবিষ্কার করেছেন, সেই উদ্ভাবন। এর লাস্টে আপনি লেটলি যেটা পড়বেন, সবার শেষে সেটা পড়বেন আপনি, লেটলি না মানে লাস্ট যেটা পড়বেন সেটা হলো আপনি শস্যের জাত পড়বেন। এখানে শস্যের জাত কোনটা আসবে কেউ বলতে পারে না, শস্যের জাত সাম্প্রতিকও আসতে পারে, নাও আসতে পারে। যা বাড়ি 5 এবং 6, এই বাড়ি 5, বাড়ি 6 এটা বললে কিন্তু মনে রাখবেন এটা হলো পেঁয়াজের জাত। ইলামতি যেটা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আসছে, এটা হলো আমের জাত। পাট হলো রবি হলো পাটের জাত, রবি 1। আবার আপনি মনে রাখবেন এই পাট কিন্তু 4টা জাত, সেটা কি? তোষা, মেস্তা, সাদা তোষা, মেস্তা ও কেনাফ, মেস্তা, সাদা তোষা, এই 4 ধরনের পাট পাওয়া যায়। আর রবিও এক ধরনের পাটের জাত। আর ইলিশটা, মাছের মধ্যে অবশ্যই ইলিশটার গুরুত্ব অনেক বেশি দিবেন। ইলিশ 86% বাংলাদেশে উৎপাদিত হয় ফাওয়ের তথ্য মতে, এবং ইলিশ কিন্তু রপ্তানি 2012 সাল থেকে রপ্তানি নিষিদ্ধ। আমরা ভারতকে যেটা দিচ্ছি এটা কিন্তু গিফট দিচ্ছি, উপহার দিচ্ছি, ভারতকে আমরা গিফট দিচ্ছি। ওকে, সো কৃষির জন্য আমি যদি দেখি এই কয়েকটার গুরুত্ব বেশি। আর খুব আরেকটা বিষয় বেশি দেখা যায়, কৃষি বিষয় কয়েকটা দিবস আছে। চা দিবস 4 জুন, পাট দিবস 6 মার্চ, আর চা দিবস হলো 4 জুন। এই দিবস কয়েকটা গুরুত্বপূর্ণ। একটা বিষয় ধান, এই ধান থেকে কিন্তু প্রশ্ন আসে। ধান আমাদের সবচেয়ে বেশি ধান হয় বোরো ধান, এই আমন, আউশ, ব্রো, এই সম্পর্কে একটা বক্স দেয়া আছে, বেসিক ভিউতে পাবেন। এই ধানের থেকে কিন্তু 2বার পরীক্ষা আসছে। সো প্রশ্ন ঘুরে ফিরে এর মধ্যে আসবে, কারণ বাংলাদেশের কৃষি থেকে 3টা প্রশ্ন আসার কথা, কিন্তু 41তম এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। তাহলে কৃষি সুমারিটা দেখবেন, মাছ, পাট, পেঁয়াজ, আম, চা, এটার গুরুত্ব সবচেয়ে বেশি এই 4টার। কৃষি বিষয়ক প্রতিষ্ঠান বিএডিসি, বাড়ি, বার্ক, এবং এদের দেখবেন যে এরা কি ধরনের ফসল উৎপাদন করে, কি কি গবেষণা করে, সে সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা ওখানে দেয়া আছে। মাছের মধ্যে স্পেশালি ইলিশের কথা মনে রাখবেন, পৃথিবীর 86% বাংলাদেশে হয়। ইলিশ মাছের চাহিদার 12% পূরণ করে। ইলিশ
বাংলাদেশে ইলিশের অভয়ারণ্য হলো 6টি অভয়ারণ্য। বাংলাদেশে ইলিশ সবচেয়ে বেশি হয় ভোলা জেলায়, সবচেয়ে বেশি ইলিশ হয় ভোলা। বাংলাদেশে সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায় ভোলায়, চাঁদপুর বা মাওয়া দাগায়ান না, এটা ভোলা হবে উত্তর। এবং প্রায় 40%ই ভোলায় হয়। এবং যদি বিভাগ বলে তাহলে বরিশাল। ইলিশের কথা মনে রাখবেন। আর ওটা তো কৃষির সাথে অনেকটা জড়িত, যেটা হলো আপনার জিআই পণ্য। জিআই যে 9টা পণ্য কিন্তু মনে রাখবেন। সেই একেবারে জামদানি থেকে শুরু করে একেবারে আপনার খিসাপাতি আম, তারপর কাটারি ভোগ, দিনাজপুরের কাটারি ভোগ, তারপরে আপনার রংপুরের শতরঞ্জি, এই সবগুলো, রাজশাহী সিল্ক, এই সবগুলো কিন্তু মনে রাখবেন। কারণ পরীক্ষা আসতে পারে যে কোনটি বাংলাদেশ জিআই পণ্য স্বীকৃতি পায়নি, আসলেও আসতে পারে, বলা যায় না। ওকে, নেক্সট হলো বাংলাদেশের জনসংখ্যা, তৃতীয় অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা। তৃতীয় অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা। এই জনসংখ্যা থেকে প্রশ্ন কিন্তু গত বছরও আসে নাই। 41তমতে আসার কথা, কিন্তু 41তমতে এখান থেকে কোশ্চেন আসছে একটা, শুধু বিরিশিলার নেত্রকোনায় অবস্থিত, এটাই আসছে। এ যাবৎকালে 6টা পিডিতে 16টা প্রশ্ন আসছে। 6টা না, পিডি হয়েছে 8টা, স্পেশাল সহ 8টা পিডিতে প্রশ্ন আসছে 16টা। তার মানে এখানে কিন্তু প্রশ্নের গতি একটু কম। তবে জনসংখ্যার মধ্যে, উপজাতির মধ্যে এখানে যত প্রশ্ন আসে ম্যাক্সিমামই হলো উপজাতি থেকে আসে। তবে শিক্ষা এবং স্বাস্থ্য তা কিন্তু এটার অন্তর্ভুক্ত। সো আমি এখানে বলতে পারি উপজাতি আপনার বেসিক ভিউতে খুবই দেয়া আছে ভালো। বেসিক ভিউতে যদি কারো মনে হয় যে আমি 1টা-2টা কোশ্চেন কমন ফলাবো, তাহলে আপনি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বই যদি কারো থাকে, ইন্টারমিডিয়েটের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইটার প্রথম 3টি অধ্যায়ের মধ্যে দেখবেন উপজাতি সম্পর্কে আলোচনা আছে। যদি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে এটা পড়ে নেন তা আরো বেশি ভালো হবে। সো উপজাতির জন্য ওটা পারফেক্ট। এবং ওটা যদি না পারেন বেসিক ভিউ থেকে পড়বেন বা অন্য কোনো বই থেকে পড়েন। তবে উপজাতি অবশ্যই গুরুত্বপূর্ণ, এটার সাথে কিন্তু আদমশুমারি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন 6ষ্ঠ আদমশুমারি, এটা কিন্তু তারিখ স্থগিত হয়েছে। 25 থেকে 31 অক্টোবর হওয়ার কথা ছিল এবং এটা কিন্তু স্থগিত। তবে এটা মনে রাখবেন, আদমশুমারি করে পরিকল্পনা মন্ত্রণালয়, এইটা যেন মনে থাকে। প্ল্যানিং মিনিস্ট্রি তারা কিন্তু আদমশুমারি করে থাকে। সাধারণত যে কোনো শুমারি প্ল্যানিং মিনিস্ট্রি করে থাকে, প্ল্যানিং মিনিস্ট্রি মনে করে থাকে। আর একটা কথা মনে রাখবেন যে আমি কৃষি শুমারির কথা বলছি, এই কৃষি শুমারি হওয়ার কথা ছিল 18 সালে, সেটা হয়েছে 19 সালে। পরে রিপোর্টও তারা 19 বলছে। আর এখানে তারা 3টি বিষয়, কৃষি শুমারিতে তারা 3টি বিষয় দেখে। একটা হলো শস্য, মৎস্য এবং প্রাণী, অর্থাৎ শস্য, মৎস্য, প্রাণী, এই 3টি বিষয় কৃষি শুমারিতে অন্তর্ভুক্ত হয়। শস্য, মৎস্য এবং প্রাণী। আর অর্থনৈতিক সমীক্ষা যেটা হয়, এই অর্থনৈতিক শুমারি সর্বশেষ হয়েছে 2012 সালে, আবার 2022 সালে হবে। 2022 সালে পরবর্তী অর্থনৈতিক শুমারি হবে। তৃতীয় অর্থনৈতিক শুমারি, এটা মনে রাখবেন, তৃতীয় অর্থনৈতিক শুমারি হচ্ছে 2012 সালে, চতুর্থটা হবে 2022 সালে। অর্থনৈতিক শুমারিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত হয় না কৃষি, কারণ কৃষি আলাদা শুমারি হয়ে থাকে। সো আমি আবার বলি, কৃষি শুমারিতে অন্তর্ভুক্ত হয় শস্য, মৎস্য এবং প্রাণী। আর তৃতীয় অর্থনৈতিক শুমারি হচ্ছে 2012 সালে, 22 সালে চতুর্থ হবে। এবং অর্থনৈতিক শুমারিতে অন্তর্ভুক্ত হয় না কৃষি। সো ষষ্ঠ জনশুমারি, যেটা আদমশুমারি বললে ভুল হবে, অর্থাৎ জনশুমারি। আপনারা জানেন এই শুমারির নাম হলো গৃহ গণনা ও জনশুমারি, গৃহ গণনা শুমারি বা গৃহ গণনা ও জনশুমারি। অর্থাৎ এখানে আদমশুমারি শব্দটা কিন্তু এখানে নাই। এই 25 থেকে 31 অক্টোবর এটাকে স্থগিত করা হয়েছে। এবছর একটা ইন্টারেস্টিং বিষয় যে আমাদেরকে সহযোগিতা যে করবে সেটা হলো নাসা আমাদেরকে এমনভাবে সহযোগিতা করবে যেটা অটো এবং পরিকল্পনা মন্ত্রী বলছে, এই যে গত কয়েকদিন আগে যেদিন আপনার রিসেন্ট বের হলো তার 2 দিন পরেই তিনি বলছেন যে 10 বা 11 অক্টোবর, 8 বা 9 অক্টোবর তিনি বলছেন যে বিষয়টা এরকমের বলছেন তিনি যে এমন একটা সময় আসবে যে প্রতি সেকেন্ডে গণনা হবে এবং অটোমেটিক মানুষ দেখতে পারবে যে আসলে কতজন জনসংখ্যা আছে, কতজন নাই, এমন পদ্ধতি তারা অবলম্বন করবেন। সো জনশুমারি এটার গুরুত্ব আছে, ষষ্ঠ জনশুমারি। আর একটা হলো এই জনসংখ্যার মধ্যে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশ কিন্তু জনমিতিক লভ্যাংশে আছে। জনমিতিক লভ্যাংশ এর ইংলিশ হলো
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। আর এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ। এই জনমিতিক লভ্যাংশ অর্থাৎ যেই দেশের মানুষ 50% মানুষ কর্মক্ষম থাকে তাকে বলা হয় জনমিতিক লভ্যাংশ। কর্মক্ষম মানে হলো 15 থেকে 64 বছর। 15 থেকে 64 বছরের বয়সী জনসংখ্যা যদি 50% অতিক্রম করে তখন তাকে জনমিতিক লভ্যাংশ বলে। আর বাংলাদেশ 2012 সালে এই জনমিতিক লভ্যাংশে প্রবেশ করে। অর্থাৎ বাংলাদেশের কর্মক্ষম জনগণের সংখ্যা 66%। 17 সালের এক সমীক্ষায় বলছে 68%। অর্থাৎ বাংলাদেশের কর্মক্ষম জনগণ 68%। এই 68% বা 66% দুইটা সমীক্ষায় দুইটা। উনি এটা 17 সালে বলছে, 2017 সালে বলা হয়েছে 68%, 2019 সালে বলছে 66%। বাংলাদেশ এই জনমিতিক লভ্যাংশে মানে 50% কর্মক্ষম জনগণে প্রবেশ করছে 2012 সালে। এই জনসংখ্যার মধ্যে কিন্তু জনসংখ্যা বিষয়ক যে আদমশুমারি বা কৃষি শুমারি আছে, সেই মানে আদমশুমারি বা সমীক্ষা আছে, সে তথ্যগুলো জানতে হবে। অবশ্যই পঞ্চম আদমশুমারি তথ্য গুরুত্বপূর্ণ। 35তম বিসিএস এ পঞ্চম আদমশুমারি থেকে দুইটা প্রশ্ন আসছিল। একটা আসলে পরিবারের গড় জনসংখ্যা 4.4, আর একটা আসলে জনসংখ্যা আদমশুমারি অনুসারে জনসংখ্যার কত ভাগ শিক্ষিত, অর্থাৎ শিক্ষার হার কত, এটা সমীক্ষা থেকে বা আদমশুমারি থেকে গুরুত্বপূর্ণ। শিক্ষার হার 51.8। আর ঠিক তেমনি আমাদের কিন্তু অর্থনীতি সমীক্ষায় শিক্ষার হার কিন্তু 75.2। আমাদের গড়ায়ু কিন্তু 72.8। এই গড়ায়ু, শিক্ষার হার, জনসংখ্যা বৃদ্ধির হার, এগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আমাদের 2020 সালের তথ্যগুলো এখানে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। আপনারা দেখবেন রিসেন্ট ভিউতে 2020 এবং বেসিক ভিউতেও আছে 2020 এবং 2021 দেয়া আছে। আপনারা 20 সালের তথ্যগুলোকে একটু বেশি এমফাসাইজ দিয়ে পড়বেন। এখন দেখেন জনসংখ্যার বাইরে এখানে আর কি আসতে পারে। উপজাতি থেকে গতবার একটা প্রশ্ন আসছে এবং কোনো কোনো বছর দুইটাও আসে। বাকি হলো এখানে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুইটার গুরুত্ব একটু বেশি, শিক্ষা ও স্বাস্থ্য। এখন এখানে গুরুত্ব কি, শিক্ষার ক্ষেত্রে কিন্তু শিক্ষা কমিশন গুরুত্বপূর্ণ। শিক্ষা কমিশনটা খুব গুরুত্বপূর্ণ। কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আছে সেটা। আর এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, ঢাকা ইউনিভার্সিটি 100 বছর। 1 নভেম্বর তারা 100 বছর উদযাপন করবে, কিন্তু তারা আবার পরিবর্তন করে 1 ডিসেম্বর নিয়ে গেছেন। যাও, স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু দেখেন কমিউনিটি ক্লিনিক কিন্তু পরীক্ষা আসছিল। এই কমিউনিটি ক্লিনিক এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর অবশ্যই গুরুত্বপূর্ণ 1/62-63, অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা চিকিৎসা বা স্বাস্থ্য বাতায়ন 1/62-63। স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো আইইডিসিআর, অত্যন্ত গুরুত্বপূর্ণ আইইডিসিআর। আইসিডিডিআরবি এই করোনাকালীন মুহূর্তে ব্যাপক ভূমিকা রেখেছে এবং আইসিডিডিআরবির একজন গবেষক, তিনি ডক্টর ফেরদৌসি কাদরি, তিনি কিন্তু ম্যাক্সেসে পুরস্কার লাভ করেছেন। আইসিডিডিআরবি, আইইডিসিআর, কমিউনিটি ক্লিনিক এটা গুরুত্বপূর্ণ। আর জনসংখ্যার সাথে এই স্বাস্থ্যের সাথে একটা বিষয়, পরিবার পরিকল্পনা নীতি। আপনারা পরিবার পরিকল্পনা, আমাদের যে স্লোগান, সেই স্লোগানটা ছিল আগে একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। এখন কিন্তু ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। এই স্লোগানে আবার ফিরে আসছে। সেই 12 সালের আগে যে স্লোগানটা ছিল সেই স্লোগানে আবার আমরা ফিরে আসছি, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কমিশনটা অবশ্যই পড়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। স্বাস্থ্যের জন্য কমিউনিটি ক্লিনিক, আইইডিসিআর, আইসিডিডিআরবি এবং পরিবার পরিকল্পনা গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? শিক্ষা এবং স্বাস্থ্য। অবশ্যই একটা কথা মনে রাখবেন, বাজেটে শিক্ষা কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ। উন্নয়ন বাজেটের মধ্যে শিক্ষা দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ। আর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মনে রাখেন, গতবার কিন্তু আমরা একবার বলেছিলাম যে নৈতিকতা এবং স্বাস্থ্য এবং সংবিধানের অনুচ্ছেদের মধ্যে আমরা বলছিলাম যে সুস্বাস্থ্য ও নৈতিকতা কত নম্বর অনুচ্ছেদ, 18 নম্বর। আপনারা যারা আমার গত বছর যারা আমার পেইড ব্যাচে ছিলেন তাদের কিন্তু আমি পরীক্ষার 3 দিন আগে কয়েকটা অনুচ্ছেদ লিখে দিয়েছিলাম, তার মধ্যে একটা ছিল 18 নম্বর। আমি আজকে একটু অনুচ্ছেদের মধ্যে আমি যাব, তারপর আমি এখানে বলে রাখি দুইটা অনুচ্ছেদ খুব গুরুত্বপূর্ণ, একটা 16 আর একটা হলো 24। 16 হলো গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। আপনি জানেন সরকার কিন্তু একটা লক্ষ্য স্থির করেছে, সেটা হলো গ্রাম হবে শহর। সেজন্য 16 নম্বর গুরুত্বপূর্ণ। 24 নম্বর হলো প্রতিকৃতি সংরক্ষণ, অর্থাৎ স্মৃতিস্তম্ভ বা প্রতিকৃতি, জাতীয় যত স্মৃতিস্তম্ভ এবং প্রতিকৃতি সংরক্ষণ। যেহেতু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথাবার্তা হয়েছে, 24 নম্বর অনুচ্ছেদ কিন্তু সেই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভকে সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব বলছে। এই দুইটা অনুচ্ছেদের গুরুত্ব একটু বেশি।
সো আমি জনসংখ্যা গেলাম, শিক্ষা এবং স্বাস্থ্য, শিক্ষা সংক্রান্ত অনুচ্ছেদ আপনি জানেন 17 নম্বর অনুচ্ছেদ শিক্ষা সংক্রান্ত, আর স্বাস্থ্য সংক্রান্ত অনুচ্ছেদ হলো 18 নম্বর অনুচ্ছেদ। 17 এবং 18 শিক্ষা এবং স্বাস্থ্য। এবার আসি 16 হলো গ্রামীণ বিপ্লব, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, আর একটা হলো কি বলছি সেটা হলো আপনার 24 নম্বর অনুচ্ছেদ। না, আমার ফেসবুকে আসলে আমি ইউটিউবে আমি টেকনোলজিক্যাল খুব উইক, আপনারা যতটা ভাবেন আমি শুধু লাইভেই আসতে পারি। এই জন্য কিন্তু আমি কখনো ওই যে জুম অ্যাপ বা এই সব গুগল মিট বা কিছু আমি এগুলো আসলে অভ্যস্ত না, খুবই কম অভ্যস্ত। একজন বলছেন যে ইউটিউবে ক্লাসগুলো দিলে বিলোনিয়ার হয়ে যাবে। ইউটিউবে ক্লাস আমার কিছু ছিল, 2টা ক্লাস এখনো আছে, খুব ভালো ভিউ হয়েছে। কিন্তু ইউটিউবের ইনকামটা এটা কিন্তু আবার ইনকামটা কিন্তু হালাল হয় না, অনেক সময় অ্যাডটা কিন্তু নেগেটিভ থাকে, অনেক সময় কিছু নেগেটিভ অ্যাড বা হারাম পণ্যের অ্যাড দিলে তখন ওটা কিন্তু আর ইনকামটা হালাল হবে না। সো ইট ইজ কোয়েশনেবল, আল্লাহ যা রাখছে ভালো রাখছে, চালাই যায় এইভাবে যতটুকু আছে ইনশাল্লাহ। ওকে, এমসি সদস্য আপনি রিসেন্ট ভিউর বলছেন 60টি দ্বীপাঞ্চল দিয়েছেন, কিন্তু বেসিক বুথে 5টি দ্বীপাঞ্চল দিয়েছেন, কোনটি সঠিক হবে? আসলে 44 বানাইতে কত হয়? মোট 44টা, তাহলে 39 আর যোগ হলো 5টি হবে। এরপরে আসি, আমি জানি কোথায় ছিলাম, দেখেন আমি 4র্থ অধ্যায় চলে যাই। 4র্থ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, যে খুব ট্যালেন্ট আপনার কিন্তু নেক্সট টেস্ট আগামী পরশুদিন কিন্তু নেক্সট পরীক্ষা বৃহস্পতিবার, সেখানে পরীক্ষা কিন্তু হলো নেক্সট টেস্টের পরীক্ষাটা হলো আপনার থেকে অর্থনীতি ও শিল্প, অর্থ শিল্প 4র্থ এবং 5ম অধ্যায় বাংলাদেশ বিষয়াবলীর। আশা করি এই 2টা অধ্যায় খুব ভালো করে পড়ে রিসেন্ট বই থেকেও পড়বেন, বেসিক বই থেকেও পড়বেন, 2টা পড়ে কম্বাইনেশন করে তারপরে আপনি পরীক্ষাটা অংশগ্রহণ করবেন, দেখবেন ভালো। পরীক্ষাগুলো একটু সিরিয়াসলি দেন, অন্তপক্ষে আপনি রিডিংটা পড়ে যান। আপনি তো অনেক পড়ছেন, এ যাবৎকালে কম পড়েন না। অনেকে বোকার মতো কথা বলেন, ভাই এখন পড়লে কি মনে থাকবে? এটা একটা খুব রাবিশ কথা, কারণ আপনি এতদিন পড়ছেন না, জাস্ট আপনি রিডিং দিয়ে যাবেন, দেখবেন যে মনে থাকবে। আবার অনেকের আরেকটা ভাই, আমি একটা বই থেকে পড়ছি ওটা দাগাই পড়ছি, আরেকটা বই পড়তে ইচ্ছা করেন, এগুলো ফালতু কথা। আমরা পরীক্ষা দিছি, সত্যি কথা, যারা আমরা তো পিলিটিক্সে অন্তপক্ষে পিলিতে স্পেশালিস্ট, আর কিছু না করি, পিলিটিক্সে রিটেনও মোটামুটি স্পেশালিস্ট, কিন্তু পিলিতে স্পেশালিস্ট মাস্ট। সেটা হলো ওখানে তো আমরা কি করছি, সেটা হলো যে 7 দিন আগে একটা ডাইজেস্ট বই কিনে পড়া শুরু করে দিচ্ছি। 37তম মধ্যে ডাইজেস্ট বই কিনে মানে 4 দিন না 5 দিন পড়ছি, কিন্তু আগের পড়া ওই মেমোরি থেকে কিন্তু পিলি টেকা যায়। 4র্থ অধ্যায় হলো অর্থনীতি। এই অর্থনীতির মধ্যে যে প্রশ্নগুলো যদি আপনি দেখেন, অর্থনীতি থেকে গত 60টা পিলিতে যদি আপনি ধরেন, অর্থাৎ 60টা পিলিতে অর্থনীতি থেকে কমপক্ষে 13টি প্রশ্ন আসছে, কমপক্ষে 13টি প্রশ্ন অর্থনীতি থেকে আসছে, কিন্তু এখান থেকে আসার কথা আরো বেশি। কিন্তু শিল্প বাণিজ্য আবার অনেকগুলো আসে, এখানে অর্থ বাণিজ্য একত্রে কম্বাইন করে প্রশ্ন করা হয়। সো আমি এখানে আপনাকে বলতে পারি যে কি কি বিষয় গুরুত্বপূর্ণ। আপনাদের যে কোনটা আসবে, ওনারা আপনার সাথে একটু দুষ্টামিও করতে পারে, দুষ্টামির মধ্যে যেতে পারে, তাতে কোনো সন্দেহের অবকাশ নাই। কারণ আপনি দেখবেন পড়ে ফেলবেন, আপনি দেখা যাবে পড়ে ফেলবেন হলো আপনি 2021, ওরা 2020 দিয়ে দিতে পারে। 2017 সালের কথা মনে আছে কিনা? 38তম পিলি হয়েছে 17 সালের ডিসেম্বর, কিন্তু পরীক্ষা আসছে 2015 সালে শিশু মৃত্যু হার। 2015 সালে শিশু মৃত্যু হার আসছে, 2 বছর বা 1 বছর আগের তথ্য পরীক্ষা আসছে। এই যে শিশু মৃত্যু হার, এটা কিন্তু আপনার জনসংখ্যার প্রশ্ন, 3য় অধ্যায়ের প্রশ্ন। সো কোনটা যে আসবে আমরা জানি না। অর্থ বাণিজ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অবশ্যই অর্থনৈতিক সমীক্ষা, এবং সমীক্ষার জন্য সবার আগে গুরুত্ব দিবেন 2020 সালেরটা, সবার আগে গুরুত্ব দিবেন 2020, আর কম গুরুত্ব দিবেন 2021 থেকে গুরুত্ব কম দিবেন। তবে 2021 থেকে কিছু বিষয় গুরুত্ব দিবেন, সমীক্ষা থেকে 2021 থেকে গুরুত্ব দিবেন বিশেষ করে রিজার্ভ, বিশেষ করে রপ্তানি আয়, কারণ এগুলো কিন্তু জুলাই মাসে পত্রিকায় চলে আসছে। বিশেষ করে হলো আপনার প্রবাসী আয়, রিজার্ভ, প্রবাসী আয়, রপ্তানি আয়, বিনিয়োগ। রিজার্ভ, রপ্তানি আয়, প্রবাসী আয়, বিনিয়োগ, এই 4টা বিষয় 21 থেকে বেশি গুরুত্ব দিবেন। আর 20 থেকে গুরুত্ব দিবেন সব, এভরিথিং, সব। এবং এটা বেসিক ভিউ 2টাতেই দেয়া আছে, বিশেষ করে নতুনটা কিন্তু 20 দেয়া আছে, 21 দেয়া আছে। অর্থনীতি সমীক্ষা খুব ভালো করে পড়বেন,
দেন বাজেট পড়বেন। বাজেটও আপনার সাথে কিন্তু ফাজলামি করতে পারে, কিছু করার নাই। আপনারা দেখছেন যে জিএনআই আসছিল 40তমতে, সেটা কিন্তু আসছিল 40তমতে আসছে মানে জিএনআই, সেটা কিন্তু আসছে সেই আগের বছরেরটা। তার মানে এখানে বাজেট 2020-21 এবং হলো 21-22 দুইটাই পড়বেন। তবে বাজেটের ক্ষেত্রে এটার গুরুত্ব একটু বেশি দিবেন আর এটার গুরুত্ব একটু কম দিবেন। 21-22 গুরুত্ব এখানে বেশি থাকবে আর 20-21 গুরুত্ব একটু কম থাকবে। এরপরে হলো আপনার একেবারে এই দুইটা যদি না আসে পরীক্ষায়, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 2020 থেকে 2025, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং হলো দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা। দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা কিন্তু আপনি পড়ে যাবেন প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 2041, এটা দ্বিতীয়। কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, এইটার ভিত্তি বছর কিন্তু 2020। আপনাকে ভিত্তি বছর দিয়ে কনফিউজ করতে পারে, ভিত্তি বছর 2021 না, ভিত্তি বছর 2020। আর মনে রাখবেন প্রথম প্রেক্ষিত পরিকল্পনা যেটা, সেটা ছিল 2010 থেকে 2021। আপনি কিন্তু এখানেও কনফিউজ হতে পারেন। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কিন্তু 10 বছর, কিন্তু শুরু হয়েছে 2010 থেকে 2021। কিন্তু এই প্রথম প্রেক্ষিত পরিকল্পনা আরো কনফিউজিং, যেটা অনুমোদন করা হয়েছে 2012, অনুমোদন 2012। যেমনি প্রেক্ষিত পরিকল্পনা এটা অনুমোদন করা হয়েছে 2020 সালের 25 ডিসেম্বর, 2020 সালের 25 ডিসেম্বর খুব সম্ভবত অনুমোদন দেওয়া হয়। অনুমোদন তারিখটা একটু দেখে নিয়েন, এইটা না এইটা আমি একটু কনফিউজড ভাই। অনুমোদনের তারিখটা দেখে নিয়েন, এনইসি কর্তৃক অনুমোদিত হয়। এটা কিন্তু 2020 থেকে 2025। এবং এখানে খুব মনে রাখবেন যে গড় প্রবৃদ্ধি কত হবে, যেমন 8%। সর্বোচ্চ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা হলো 2024-25 অর্থ বছরে, যেটা হয়ে যাবে হলো 8.51% প্রবৃদ্ধি। গড় প্রবৃদ্ধি বললে হবে 8%, আর সর্বোচ্চ প্রবৃদ্ধি বললে হবে 8.51%। আবার এখানে গড়ায়ুর কথা মনে রাখবেন, এখানে কিন্তু গড়ায়ু হবে 80 বছর। এটা লক্ষ্য হলো 80 বছর, আর এইটা খুব সম্ভবত 74 বছর। গড়ায়ুর এটার লক্ষ্য হলো 74 বছর। এখানে কিন্তু 4টা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। 4টা পঞ্চবার্ষিকী, তার মধ্যে প্রথম যেটা সেটা হলো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর এটা কিন্তু 20 থেকে 25, 21 থেকে 25 দাগাবেন না। সো এই দুইটা পরিকল্পনা কিন্তু খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই পড়ে যেতে হবে। আর 21 সালের এটা কিন্তু উন্নত বাংলাদেশ, এটা মনে রাখবেন, উন্নত বাংলাদেশ। কিন্তু আপনাদের একটু কনফিউজ করবে, মনে রাখবেন রূপকল্প 2021 যেটা এই বছর শেষ হয়ে যাবে, রূপকল্প 2021 এর লক্ষ্য কি আর ভিশন 2021 এর লক্ষ্য কি, দুইটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা লক্ষ্য। ভিশন 2021 এর লক্ষ্য হলো মধ্য আয়ের দেশ, মধ্য আয়ের দেশ, এটা ভিশন 2021। আর রূপকল্প 2021 হলো ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এটা হলো রূপকল্প 2021। আর সেই রূপকল্প 2041, রূপকল্প 2041 এর লক্ষ্য হলো উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ। পার্থক্য শুধু এখানে, রূপকল্প বললে এইটা কিন্তু আবার উন্নয়নশীল দেশ না, মধ্য আয়ের দেশ না। রূপকল্প 2021 হলো ডিজিটাল বাংলাদেশ, আর ভিশন 2021 এটা হলো মধ্য আয়ের দেশ। ভিত্তি বছর, ভিত্তি বছর কি? ভিত্তি বছর হলো যত সূচক ধরা হবে তার ভিত্তি ধরাবে ওই বছরটাকে, তারপর সে বাড়বে কমবে। যেমন আমাদের এখনো অর্থনীতিতে মনে রাখবেন, অর্থনীতিতে ভিত্তি বছর, অর্থনীতিতে ভিত্তি বছর কিন্তু 2005-06 অর্থ বছর। এই অর্থ বছরটা কিন্তু আমাদের মানে বার্ষিক বাজেট সমীক্ষার ভিত্তি বছর 2005 থেকে 2006। নেক্সট যেটা হবে ভিত্তি বছর সেটা হলো 15 থেকে 16, 15 থেকে 16 ভিত্তি বছর হবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের ভিত্তি বছর 2005 থেকে 2005-06 অর্থ বছর। বিশ থেকে পঁচিশ। সো দেখেন অর্থনীতির মধ্যে আর গুরুত্বপূর্ণ কি দেখেন, অর্থনীতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা হলো ব্যাংকিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ। এই ব্যাংকিং ব্যবস্থার মধ্যে কিছু নতুনত্ব যেগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ। ব্যাংকিং ব্যবস্থার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ভাই, সেটা হলো সুকুক বন্ড আর বাংলা বন্ড। বাংলা বন্ড যেটা হলো আপনার লন্ডন স্টক এক্সচেঞ্জে, আর সুকুক বন্ড যেটা হলো ইসলামিক বন্ড হলো সুকুক বন্ড। এই ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয়।
আর ব্যাংকিং ব্যবস্থার মধ্যে আরেকটা বিষয় হলো নগদ। নগদ খুবই গুরুত্বপূর্ণ। নগদ হলো যেটা আমাদের ডাক বিভাগের সাথে সংযুক্ত, কিন্তু এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, কিন্তু সরকার থেকে এটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। এই নগদ বাংলাদেশের যেটা বলা হয় সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি মোবাইল ব্যাংকিং নগদ। সো নগদ এখানে সুকুক বন্ড, বাংলা বন্ড, নগদ। আর একটা হলো বিআইডিএফ। বিআইডিএফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গতকালকে ক্লাসে আমি বলছিলাম নয়, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, যেটা 15 মার্চ 2021 চালু হয় এবং এটার মাধ্যমে রিজার্ভ ছাড়ানো হয়। এরপরে গুরুত্বপূর্ণ হলো রিজার্ভ। রিজার্ভ এবং প্রবাসী আয়, এই দুইটার গুরুত্ব এখানে বেশি অর্থনীতির মধ্যে। প্রবাসী আয় এবং রিজার্ভ, রিজার্ভ এবং প্রবাসী আয়, এই সম্পর্কে প্রবাসী আয়ের কথা মনে রাখবেন। প্রবাসী আয় কিন্তু $24.77 বিলিয়ন, $24.77 বিলিয়ন, অর্থাৎ $2477 কোটি। এবং এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এবং পৃথিবীর মধ্যে 7ম বৃহত্তম প্রবাসী আয়ের দেশ হলো বাংলাদেশ। আর রিজার্ভ কিন্তু সমীক্ষা অনুসারে বললে, যখন বলবে সমীক্ষা তখন $46 বিলিয়ন, যখন বলবে আগস্ট 2021 তারিখ উল্লেখ করে দিবে তখন এটা $48 বিলিয়ন। রিজার্ভ হলো এটা। রিজার্ভে আমরা পৃথিবীর মধ্যে কিন্তু 44তম এবং প্রবাসী আয় কিন্তু আমরা বিশ্বের মধ্যে 7ম বৃহত্তম দেশ। রিজার্ভ, প্রবাসী আয়, ব্যাংকিং ব্যবস্থা। এখানে ব্যাংকিং ব্যবস্থার মধ্যে এজেন্ট ব্যাংকিংটা দেখবেন, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, গ্রিন ব্যাংকিং। কয়েকটা ব্যাংক গ্রিন ব্যাংকিং চালু করেছে, তারা হলো খুব সম্ভবত ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া তারা গ্রিন ব্যাংকিং চালু করেছে, তারা হলো যে সবুজায়নের জন্য তারা লোন দিবে, সবুজায়নের জন্য তারা লোন প্রদান করবে। আর কিছু বেসিক বিষয় আছে, এইটা গুরুত্বপূর্ণ ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে। বিএফআইইউ, বিএফআইইউ আর বিএফটিএন, ইএফটিএন, বিএফআইইউ। বিএফআইইউ হলো যেটা হলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে গোয়েন্দা ইউনিট 2002 সালে প্রতিষ্ঠিত মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের মাধ্যমে, এবং তারা হলো মুদ্রা পাচার রোধে কাজ করে। এটা হলো বিএফআইইউ। এবং গোয়েন্দা, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট, সেটাকে বলা হয় বিএফআইইউ। আর ইএফটিএন এটা হলো ফান্ড ট্রান্সফারের জন্য এটা ব্যবহৃত হয়। সো ব্যাংকিং ব্যবস্থার মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা মনে রাখেন। গভর্নরে কিন্তু ফজলে কবির, তিনি কিন্তু 3বার নিয়োগ পেয়েছেন, 3বার নিয়োগ পেয়েছেন। প্রথম পেয়েছেন 4 বছরের জন্য, তারপরে আবার 4 বছরের নিয়োগ পান, কিন্তু 65 বছর হয়ে যাওয়ার পর অবসরে যান। আবার 2 বছর বৃদ্ধি করা হয়, তারপর তৃতীয়বার শপথ নেওয়া, মানে তৃতীয়বার অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি 3বার হয়েছেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবসরের বয়স কিন্তু 67 বছর, 65 বছর ছিল। গত বছর 9 জুলাই 2020 সালে আইন করে এখান থেকে 2 বছর বৃদ্ধি করা হয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স যে বাড়িয়েছে সেটা গুরুত্বপূর্ণ। তাহলে বিএফআইডি যেটা বিআইডিএফ, এটা কিন্তু আপনার ইসের সাথে জড়িত। বিআইডিএফ যেটা ফান্ডের সাথে জড়িত, সেটা হলো রিসেন্ট ভিউতে এই তথ্যটা আছে। আরেকটা বিষয়, আপনারা 2টা প্রতিষ্ঠান কিন্তু অবশ্যই পড়বেন, বেসিক ভিউতেও আছে, যেটা হলো একনেক এবং নেক। আর হলো পরিকল্পনা কমিশন, যেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, পরিকল্পনা কমিশন। এর সভাপতি কে, সহসভাপতি কে, এগুলো। যেমন পরিকল্পনা কমিশন সভাপতি কিন্তু প্রাইম মিনিস্টার, সহসভাপতি হলো পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী, সরি, বিকল্প সভাপতি হলো কে, বিকল্প সভাপতি হলো অর্থমন্ত্রী, আর সহসভাপতি যে তিনি কিন্তু পরিকল্পনা মন্ত্রী। এখন দেখবেন খুবই স্ট্রাকচার বেসিক ভিউতে সুন্দর করে দেয়া আছে, একনেক, নেক এবং হলো পরিকল্পনা কমিশন। 3টার গুরুত্ব অনেক, যে কোনোটা হয়তো পরীক্ষায় চলে আসতে পারে। একনেক হলো সংক্ষিপ্ত, অর্থাৎ সংক্ষিপ্ত সময়ের, অর্থাৎ স্বল্প সময়ের মেয়াদী পরিকল্পনা পাশ করে একনেক। আর নেক হলো, এটা হলো আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করে। আর নেকে সব মন্ত্রণালয় থাকে, আর একনেকে সব মন্ত্রণালয় থাকে না। যেখানে বেসিক নিড আছে সেই মন্ত্রণালয়গুলো থেকে থাকে, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো এই মন্ত্রীগুলো, পানি সম্পদ মন্ত্রী, এই মন্ত্রীগুলো এখানে থেকে থাকে, এলজিআরডি মন্ত্রী, স্থানীয় সরকার। এখন দেখেন 4র্থ অধ্যায় অর্থনীতি, ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখান থেকে একটা বিষয় ভ্যাট এবং ট্যাক্স, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আপনাদের একটা বিষয় যদি বলা হয়
মানে উন্নয়নের অক্সিজেন কিন্তু রাজস্ব, এটা আপনি জানেন। উন্নয়নের অক্সিজেন বলা হয় রাজস্বকে। উন্নয়নের অক্সিজেন হলো রাজস্ব। আর মনে রাখবেন রাজস্বের প্রধান খাত, রাজস্বের প্রধান খাত মানে আয়ের প্রধান খাত, দুঃখিত, বাংলাদেশের আয়ের প্রধান খাত কিন্তু রাজস্ব। আর যদি বলা হয় রাজস্বের প্রধান খাত, রাজস্বের প্রধান খাত হলো ভ্যাট, ফার্স্ট ভ্যাট আর সেকেন্ড হলো ট্যাক্স। ফার্স্ট ভ্যাট, সেকেন্ড হলো ট্যাক্স। ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স, ট্যাক্স হয় ইনকামের উপরে, ইনকাম ট্যাক্স। সেকেন্ড হলো ইনকাম ট্যাক্স। আর করমুক্ত আয়ের সীমা, এটা অবশ্যই যেন মনে থাকে। করমুক্ত আয়ের সীমা, করমুক্ত আয়ের সীমা মনে আছে কিনা? 3 লাখ টাকা, আপনাদের সবার 3 লাখ টাকা। আর এটা হলো পুরুষের জন্য 3 লাখ, আর নারীদের জন্য হলো 3,50,000 টাকা। 3,50,000 টাকা। প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য 4,50,000 টাকা। আর মনে রাখবেন যারা হলো মুক্তিযোদ্ধা, নারীর সাথে হলো যারা হলো বয়স বেশি, 65 বছর ঊর্ধ্বে যারা, তাদের কিন্তু 3,50,000 টাকা। প্রতিবন্ধী যারা আছে তাদের হলো 4,50,000 টাকা। আর মুক্তিযোদ্ধা তাদের জন্য হলো 4,75,000 টাকা। এই হলো করমুক্ত আয়ের সীমা। এই ভ্যাটের স্তর কিন্তু 4টি, ভ্যাটের স্তর 4টি, এটা যেন মনে থাকে। ভ্যাটের স্তর 4টি। আর ভ্যাটের সাথে যুক্ত হয়েছে এবছর, মনে রাখবেন ভ্যাটের সাথে যুক্ত হয়েছে 4টি প্রতিষ্ঠান। 4টি প্রতিষ্ঠান ভ্যাটের সাথে যুক্ত হয়েছে। সেটা হলো গুগল, অ্যামাজন, গত ক্লাসে হয়তো ভুল হয়েছিল আমার, মাইক্রোসফট এবং ফেসবুক। ফেসবুকটা মনে থাকবে দেখে লাস্টে লিখছি। ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন, গুগল, এই 4টি জায়ান্ট প্রতিষ্ঠান ভ্যাটের সাথে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের। সো এখানে অর্থনীতি চ্যাপ্টারটা এদেশের মানুষ চায় না মাটি চাই কার কথা? এটা টিক্কা খান ভাই। ওকে, চতুর্থ অধ্যায় গেল। আপনাদের আজকে ভিউ এত কম কেন? কালকে রাত্র 11টায়, পরশুদিন রাত্র 11টায় 1500-1400 ছিলেন, আজকে 1000 উপরে উঠে না। কারণটা কি? ইম্পর্টেন্ট না? ওকে, নেক্সটে দেখেন, নেক্সটে আসেন বাণিজ্য। বাণিজ্য থেকে কিন্তু শিল্প বাণিজ্য থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসছে না, খুব বেশি আসে নাই। পঞ্চম অধ্যায় হলো শিল্প বাণিজ্য, শিল্প ও বাণিজ্য। পঞ্চম অধ্যায় শিল্প বাণিজ্য। এখান থেকে খুব বেশি গুরুত্ব দিয়ে যেগুলো পড়বেন, বিশেষ করে একবার দেখে নেই আমি। গুড। পঞ্চম অধ্যায় বাংলাদেশের শিল্প বাণিজ্য। এখান থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ যেটা হলো অবশ্যই রপ্তানি, আমদানি, রপ্তানি আমদানি গুরুত্বপূর্ণ। আপনারা মনে রাখবেন আমাদের রপ্তানি বাজার প্রথম তো ইউএসএ, তাতে সন্দেহ নাই। ইউএসএ এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে যে দ্বিতীয়, সে হলো জার্মানি, এবং দ্বিতীয় নিঃশ্বাস ফেলিয়েছে সে দেশটা হলো জার্মানি। এবং এই জার্মানি কিন্তু খুব দ্রুত প্রথম স্থান অধিকার করবে। রপ্তানি আয়, আমাদের রপ্তানির প্রথম হলো ইউএসএ, দ্বিতীয় হলো জার্মানি। আর মনে রাখবেন নবম যে দেশটা সে হলো ভারত। ভারত আমাদের রপ্তানি বাজারে প্রবেশ করেছে এবং নবম বৃহত্তম দেশ। আমদানি আমরা সবচেয়ে বেশি করি হলো চীন থেকে, তারপর হলো ভারত থেকে। চীন, ভারত, এবং তৃতীয় যদি বলি ইউকে থেকে। ইউকে না, এটা চেঞ্জ হয় বারবার। ভারত এবং চীন এই দুইটাই সবসময় শীর্ষে থাকে। এবং রপ্তানি আয় যেটা, রপ্তানি আয় করোনা বছর যেটা মনে রাখবেন 19-20 অর্থ বছরে আমরা কিন্তু 33.37 মনে হয় 37 বিলিয়ন ডলার ইউএসডি লিখি। আর 2020-21 অর্থ বছরে আমাদের আয় 38.76 বিলিয়ন ইউএসডি। এই রপ্তানি আয়ের মধ্যে মনে রাখবেন যেটা, সেটা প্রথম রপ্তানি আয়ের পণ্য হলো পোশাক, তৈরি পোশাক, এবং দ্বিতীয় রপ্তানি পণ্য হোম টেক্স। কিন্তু হোম টেক্স আমরা বলবো না, কিন্তু খাত বললে সেটা হবে অবশ্যই পোশাক, পাট।
পাট ও পাটজাত পণ্য। তৃতীয় হলো কৃষি, কৃষিজাত পণ্য। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কৃষিজাত পণ্য এটা তৃতীয় বৃহত্তম রপ্তানি পণ্যের মধ্যে চলে আসছে। অর্থাৎ রপ্তানি আয় এই জাতীয় কোশ্চেন কিন্তু আসে। রপ্তানি প্রণোদনার কথা মনে রাখবেন, রপ্তানি প্রণোদনা কিন্তু আমাদের $7,300 কোটি, 7,300 কোটি টাকা, 7,300 কোটি টাকা। আর আমাদের রপ্তানি লক্ষ্য, রপ্তানি আয়ের লক্ষ্য এই অর্থ বছরে 2021-22 অর্থ বছরে আমাদের লক্ষ্য কিন্তু $48 বিলিয়ন, $48 বিলিয়ন। 40তমতে এই প্রণোদনা পরীক্ষা আসছিল এবং 40তমতে এটাও পরীক্ষা আসছিল $48 বিলিয়ন। ওই বছর মনে হয় ছিল $41 বিলিয়ন লক্ষ্য। অর্থাৎ দুইটাই কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ যে প্রণোদনা এবং লক্ষ্য, রপ্তানি আয়, এরা খাত বললে পোশাক, পাট এবং তৃতীয় হলো কৃষিজাত পণ্য। সো রপ্তানি আয় গুরুত্বপূর্ণ। এরপরে বিনিয়োগ পড়বেন, বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। বিনিয়োগ কিন্তু পরীক্ষায় আসতে পারে। আমাদের কিন্তু এখন বিনিয়োগের নিট বিনিয়োগে হলো নিট ইনভেস্টমেন্টে আমাদের এখানে সবচেয়ে বেশি এগিয়ে আছে নেদারল্যান্ডস, সবচেয়ে বেশি নেদারল্যান্ডস। আর এখানে নিট এফডিআই যদি না থাকে তখন সেটা হবে ইউএসএ। এবং এই তথ্যটা হলো বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে নেদারল্যান্ডস এবং হলো ইউএসএ। আর আংটাড যেটা বলছে সেখানে কিন্তু ইউএস এর কথাই বলছে, আংটাড কিন্তু নেদারল্যান্ডস এর কথা বলে নাই। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে তারা পাইছে আমি জানি না, তারা বলছে যে নেদারল্যান্ডস এর কথা। আমি এর কোনো ভিত্তি খুঁজে পাইনি, একমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সই বলছে, আংটাড বলছে এটা নেদারল্যান্ডস, আসলে আংটাড বলছে ইউএসএ। আর বাংলাদেশ ব্যাংক বলছে শুধু এফডিআই বললে ইউএসএ, আর নিট এফডিআই বললে সেটা হলো নেদারল্যান্ডস। দেখেন বাংলাদেশের শিল্প বাণিজ্যের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সবচাইতে সেটা হলো বঙ্গবন্ধু শিল্প পার্ক, বঙ্গবন্ধু শিল্প পার্ক। বাংলাদেশের শিল্প বাণিজ্যের মধ্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো বঙ্গবন্ধু শিল্প পার্ক। 3,000 বর্গ কিলোমিটার, 30,000 একর, 30,000 একর, 30,000 বর্গ কিলোমিটার, 30,000 একর, 30,000 একর হলো বঙ্গবন্ধু শিল্প পার্কের আয়তন। এই বঙ্গবন্ধু শিল্প পার্ক এটা গুরুত্বপূর্ণ বিডা, বেজা, বিডা, বেজা এই দুইটার গুরুত্ব অনেক বেশি। বেজা যেটা হলো এসইজেড করবে তারা, স্পেশাল ইকোনমিক জোন, আর বিডা হলো ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। ইপিজেড একটা কথা মনে রাখবেন, সবচেয়ে বড় ইপিজেড হবে পটুয়াখালীতে, পটুয়াখালীর পচা কোরালিয়া, পটুয়াখালীর পচা কোরালিয়ায় এখানে সবচাইতে বড় ইপিজেড হবে, যে ইপিজেডের আয়তন হবে 500 একর। এর আয়তন হবে 500 একর। এ পর্যন্ত সবচেয়ে বড় যে ইপিজেড চট্টগ্রাম ইপিজেড, সেটার আয়তন কিন্তু 493 একর। আর এইটার একর হলো 500 একর। পটুয়াখালীর পচা কোরালিয়ায় এখানে সবচেয়ে বড় ইপিজেড হবে। আর বড় শিল্প পার্ক যেটা সেটা হলো বঙ্গবন্ধু শিল্প পার্ক, মিরসরাই, 3টি উপজেলার মধ্যে, 3টি উপজেলার মধ্যে। আর জেলা বললে ফেনী এবং চট্টগ্রাম, ফেনী এবং চট্টগ্রাম বঙ্গবন্ধু শিল্প পার্ক। বিনা বেজা ইপিজেড খুব গুরুত্বপূর্ণ। এখানেও পাট শিল্প গুরুত্বপূর্ণ। পাট ওষুধ, পাট ওষুধ পোশাক, পাট ওষুধ পোশাক, এই তিনটের গুরুত্ব একটু সবচাইতে বেশি। পাট ওষুধ এবং আরেকটা আছে চামড়া, জাহাজ, চামড়া ও জাহাজ। এটা না পড়ে পরীক্ষার হলে যাওয়া বোকামি হবে, খুবই বোকামি হবে। এরপরে বন্দর পড়া গুরুত্বপূর্ণ। বন্দরের কথা আমি যেটা বলি আমার কথা শুনবেন। সমুদ্র বন্দরে বললে অবশ্যই 5টি দাগাবেন। 4টি হলো এখানে, 4টি বন্দর হলো চট্টগ্রাম, মোংলা, পায়রা এবং মাতারবাড়ি। মাতারবাড়িতে আপনারা জানেন যে পানামার একটি জাহাজ ঘাট দিয়েছে। হ্যাঁ, পূর্ণাঙ্গ চালু হয় না কিন্তু বন্দর হয়ে গেছে। আর মিরসরাইতে এখানে জাপানের সহযোগিতায়, চীনের সহযোগিতায় বাংলাদেশের মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ মিলে তারা আরেকটা বন্দর করবে। একটা বিষয়, এই জাহাজ শিল্পের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় জাহাজ ভাঙ্গা। আমি জাহাজ ভাঙ্গাকে বোঝাতে চাচ্ছি। এই জাহাজ ভাঙ্গা শিল্প এটা কিন্তু সাতকানিয়া চট্টগ্রাম, এখানে কিন্তু আপনার জাহাজ ভাঙ্গা শিল্প। জাহাজ ভাঙ্গা শিল্প দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা হলো তালতলি বরগুনা, তালতলি পাথরঘাটার বরগুনায়, এখানে হবে দ্বিতীয়টা। এবং জাহাজ ভাঙ্গা শিল্পে বিশ্বের শীর্ষ দেশ, প্রথম দেশ কিন্তু বাংলাদেশ। এই জন্য জাহাজ ভাঙ্গা শিল্প গুরুত্বপূর্ণ। সমুদ্র বন্দর বললে 5টি দাগাবেন। বিমান বন্দর বললে আপনি অবশ্যই 4টি আন্তর্জাতিক বিমানবন্দর দাগাবেন, 4টি আন্তর্জাতিক।
এইসব বিষয়গুলো হয় কি ঘোষণা দিলেই হয়ে যায়। কিছু কিছু বিষয় আছে যে ঘোষণা দিলে এটা হয়ে যায়, চালু হলে চালুর তারিখটা পরীক্ষা আসবে। যেমন আপনার কিছু কিছু ডিক্রি, রাষ্ট্রপতি কিছু কথা বলে সেটা কিন্তু ডিক্রি হয়ে যায়। রাষ্ট্রপতি বলছেন যে ডাকসু নির্বাচন করা উচিত, ডাকসু নির্বাচন কিন্তু হয়ে গেছে। ওইখানে কিন্তু একটা অজনপ্রিয় একটা অবস্থায় ছিল। অজনপ্রিয় সরকারিদের ছাত্র সংগঠনের দলটি কিন্তু অজনপ্রিয় ছিল, তারপরে কিন্তু ওখানে ইলেকশন দিতে বাধ্য হয়েছিল, কারণ রাষ্ট্রপতির এখানে একটা ঘোষণা আছে। তো কিছু কিছু বিষয় আছে, এগুলো কিন্তু আপনার চেঞ্জ হবে না। স্থলবন্দর কিন্তু 25টা, স্থলবন্দর 25টি দাগাবেন, আর নদী বন্দর দাগাবেন হলো 35টি। যদি পরীক্ষা আসে নদী বন্দর 35টি। একটা বিষয় কোনো এক জায়গায় আপনাদের লেখা আছে, হয়তোবা পড়ছেন, তামাবিলের নিকটে ভারতের যে বন্দর তার নাম ডাউকি। কোনো এক জায়গায় মনে আমি খোয়াই লিখে ফেলছি, এই খোয়াই কিন্তু এখানে না, খোয়াই হলো আপনার ব্রাহ্মণবাড়িয়ার পাশে ত্রিপুরায়। খোয়াই কিন্তু ত্রিপুরায়, এটা আশুগঞ্জ বা আখাউড়া হবে, কিন্তু তামাবিল হবে ডাউকি। এটা একটু খেয়াল করবেন। ডাউকি বন্দর তামাবিলের নিকট, ভারতের বন্দরের নাম হলো ডাউকি। একবার কিন্তু যশোরের যে বেনাপোলের বিপরীত যেটা, সেটা হলো পেট্রোপোল, সেটা পরীক্ষা আসছিল, দেখা গেল এবছর এবার এটা চলে আসতে পারে। আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন যে বিষয়টা, সেটা হলো এই শিল্প বাণিজ্যের মধ্যে যে বিষয় মনে রাখবেন সেটা হলো গ্যাস ক্ষেত্র। গ্যাস ক্ষেত্র যদি পরীক্ষা আসে, যদি সমীক্ষা উল্লেখ না করে 28টি দেখাবেন, যদি সমীক্ষা বলে তাহলে 27টি, সমীক্ষা বলে 27টি, সমীক্ষা ছাড়া বললে 28টি। গ্যাস ক্ষেত্রের সংখ্যাটা এবং গ্যাস ক্ষেত্র, কয়লা, এবং সবার জন্য মনে থাকে লোহার খনি। বাংলাদেশে লোহার খনি একটা পাওয়া গেছে 10 বর্গ কিলোমিটার আয়তন, সেটা হলো কোথায়? দিনাজপুর। দিনাজপুরের কোন জায়গায় যেন আকরিকের খনি পাওয়া গেছে, দিনাজপুরে। এটা আসলে আমি মনে মিস করছি, বেসিক ভিউতে আছে কিনা আমার মনে নাই। তো শিল্পের ক্ষেত্রে এই কয়টা শিল্প এই কয়টা গুরুত্বপূর্ণ। আর লোহার খনি এটা গুরুত্বপূর্ণ, বন্দর, গ্যাস ক্ষেত্র, আর এই জায়গায় যোগাযোগ বিষয়টা পড়বেন। আপনি যদি এই 4টা যোগাযোগের বিষয় না পড়েন তাহলে খুব খারাপ হয়ে যাবে পরীক্ষার মতো। মানে দেখেন কনফিউজড হয়ে যাবেন যে অন সিটি টু টাউন, এটা পরীক্ষা আসছে না, যে কর্ণফুলী টাউনের কতজন আছে, আমি কি বলছি, সাতকানিয়া, সীতাকুণ্ড, আল্লাহ দুঃখিত, ইসিরে দুঃখিত ভাই, জাহাজভাঙ্গা শিল্প সীতাকুণ্ড চট্টগ্রাম, আই এম সরি ভাই, আবার এগুলো কাট করেন না। এর জন্য লাইভ মানে নিতেছে বলে যে ভাই ভুল পড়েছে, সীতাকুণ্ড, আমি সরি, সীতাকুণ্ড চট্টগ্রামে জাহাজভাঙ্গা শিল্প প্রথমটা, দ্বিতীয়টা হবে তালতলি, পাথরঘাটা, বরগুনা। যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই পদ্মা সেতু তো আপনি পড়তেছেন, মেট্রো রেল পড়বেন, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, এটা কিন্তু 3.40 কিলোমিটার, পত্রিকায় 3.32 আসছে। দেখেন না কয়েকদিন একটা পরীক্ষা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকে, সেখানে কিন্তু 3.32 অপশনই ছিল না। মেট্রো রেল পড়বেন, পদ্মা সেতু পড়বেন, বঙ্গবন্ধু টানেল পড়বেন। আর বাংলাদেশে কিন্তু ইলেকট্রিক ট্রেন চালু হয়েছে, ইলেকট্রিক ট্রেন চালু হয়েছে ঢাকা চট্টগ্রামে, ঢাকা নারায়ণগঞ্জে ইলেকট্রিক ট্রেন চালু হয়েছে, খুব সম্ভবত 23 কিলোমিটার, আমি ভুল না করলে। আরেকটা বিষয় হলো, দেখা যায় বাংলাদেশে প্রথমবারের মতো সবচেয়ে দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়েছে। সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে 55 কিলোমিটার, যেটা হলো যাত্রাবাড়ি থেকে মাওয়া পর্যন্ত। সেকেন্ড হোশিয়ারি পণ্য, হ্যাঁ হোশিয়ারি পণ্য বলতে ওটা হলো আপনার মানে গার্মেন্ট, রেডিমেড গার্মেন্ট। একটা হলো যে গেঞ্জি, টি শার্ট, ওটাকে বলা হয় কি জানো, ওটাকে হোশিয়ারির মতোই আর কি, আর একটা শব্দ আছে, ডিরেক্ট হোশিয়ারি না। অর্থাৎ পোশাক খাতের মধ্যে তিনটা, একটা হোমটেক্স, একটা হলো রেডিমেড গার্মেন্টস, আর একটা হলো ওটাকে পোশাককে কিন্তু অ্যাপারেল বলা হয়, বুঝছেন, অ্যাপারেল ইন্ডাস্ট্রি। এই অ্যাপারেল দেখলে আবার অন্যটা দেখায় না, পোশাক থাকবে না অপশনে, যে প্রধান রপ্তানি পণ্য, তখন কিন্তু অ্যাপারেল থাকতে পারে। আরেকটা হলো হোশিয়ারি পণ্যের মতো, যেটা হলো আপনার মানে টি শার্ট জাতীয়, নামটা ভুলে গেছি আমি, আপনারা অনেকেই পারেন হয়তো। গ্যাস ক্ষেত্র 31টা হবে যখন বলবে আবিষ্কৃত হয়েছে এ পর্যন্ত কতটি গ্যাস ক্ষেত্র, তাহলে হবে 31টি, কারণ 3টি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ 2টা তো বন্ধ ঘোষণা করে দিছে, আর একটা হলো আপনার ওই যে ভোলায় যে 2টা, সেটাকে একটা বানানো হয়েছে,
এজন্য আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র বললে হবে এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে গ্যাস ক্ষেত্র 31টি, গ্যাস ক্ষেত্র আছে কতটি? 28টি, সর্বশেষ জকিগঞ্জ সিলেট। তাহলে মেট্রো রেল, পদ্মা সেতু এগুলা কিন্তু আপনার রিসেন্ট ভিউতে দেয়া আছে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো বাংলাদেশের সবচেয়ে বৃহৎ প্রকল্প কোনটা, বৃহৎ প্রজেক্ট কোনটা। এই বৃহৎ প্রজেক্ট যদি বলে অবশ্যই মনে রাখবেন পায়রা ধানীখালী বিদ্যুৎ প্রকল্প। পায়রা ধানীখালী বিদ্যুৎ প্রকল্প এটা সবচাইতে বাংলাদেশে ব্যয়বহুল প্রকল্প, পদ্মা সেতুর চাইতো। এখানে 1,36,000 কোটি টাকা, 1,36,000 কোটি টাকা এই ধানীখালী বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হবে। পায়রা ধানীখালী বিদ্যুৎ প্রকল্প 1,36,000 কোটি টাকা, অথবা $1.16 বিলিয়ন, 1.16 বিলিয়ন ডলার, 1.16 বিলিয়ন ডলার, বা এখানে 1,36,000 কোটি টাকা, অর্থাৎ 1600 কোটি ডলার। 16 কোটি ডলার বা 1.6 বিলিয়ন ডলার। বৃহৎ প্রজেক্টও কিন্তু রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প হবে না, ওটা কিন্তু 1,22,000 কোটি টাকা। আর পায়রা বিদ্যুৎ কেন্দ্র হলো 1,36,000 কোটি টাকা। আর মনে রাখবেন এরপরে পড়বেন রূপপুর, রূপপুর মাতারবাড়ি। কিন্তু যোগাযোগের জন্য খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো বলার পরেও আপনারা কিন্তু যে পদ্মা বহুমুখী রেল সংযোগ প্রকল্প, এই পদ্মা রেল সংযোগ প্রকল্প যেটা 173 কিলোমিটার হবে, পদ্মা রেল সংযোগ প্রকল্প, এবং এই রেল সংযোগ প্রকল্প কিন্তু 173 কিলোমিটার। এগুলোর দৈর্ঘ্য জানা খুব জরুরি। তিস্তা মহাপরিকল্পনা কেন আপনি পড়বেন না? তিস্তা মহাপরিকল্পনা, যে পরিকল্পনা চীনের সহায়তা হবে, 220 কিলোমিটার, 220 কিলোমিটার এখানে এই তিস্তা মহাপরিকল্পনা হবে। তিস্তা মহাপরিকল্পনা হবে কিন্তু সেই চীনের হোয়াংহো নদী, যেটা চীনের দুঃখ, সেই হোয়াংহো নদীর আদলে। অর্থাৎ হোয়াংহো নদীকে চীনের দুঃখ থেকে চীনের একটি উপকারী নদীতে পরিণত করছে, যেটা খনন করছে। খনন করে দুই পাশে খুব সাইবার সিটি, যেটাকে বলে আপনার মডার্ন সিটি করেছে, এবং এখানে বনায়ন হয়েছে, এখানে লিবারেট এক্সপ্রেসওয়ে হয়েছে, এখানে বড় বাঁধ হয়েছে। ঠিক তেমনি তিস্তা নদী এটা খনন করা হবে। এই দুই পাশে এখানে খুব গভীরভাবে এতটুকু খনন করবে, এটা এই যে এগুলো সব প্রজেক্টে চলে যাবে, এবং এটা খুব গভীরভাবে খনন করলে কি হবে, পানিটা নিচ দিয়ে এতটুকুর মধ্যে যাবে এবং খুব এখানে জলাশয় হবে। আর এই জায়গাটা তারা কৃষি জমির জন্য উদ্ধার করবে, এই জায়গাটা কৃষি জমির জন্য উদ্ধার করবে, এবং বাকি এখানে বাঁধ হবে এবং এখানে বিভিন্ন প্রজেক্ট হবে। এবং সেই ক্ষেত্রে এটা একটা স্যাটেলাইট সিটি হবে। এটা এই শহরটা হবে ঠিক সাংহাই শহরের আদলে। সাংহাই শহরের আদলে বাংলাদেশের দুটি প্রজেক্ট, একটা তিস্তা প্রকল্প আর একটা হলো কর্ণফুলী টানেল অন সিটি টু টাউন, যে আনোয়ারা এবং পতেঙ্গায় দুইটা শহরকে যুক্ত করে, নগরী হলো চট্টগ্রাম। ঠিক তেমনি এখানে 110 কিলোমিটার আর এখানে 110 কিলোমিটার, এই জন্য তিস্তা মহাপরিকল্পনাকে বলা হয় 220 কিলোমিটার এর দৈর্ঘ্য। এবং এখানে 7,000 কোটি টাকার বেশি এখানে ইনভেস্ট করবে হলো চায়না। তিস্তা মহাপরিকল্পনায় এখানে চায়না সহায়তায় এটা তৈরি হবে। আর ব্রহ্মপুত্র নদ কিন্তু খনন করা হচ্ছে, এটাও মনে রাখবেন। ব্রহ্মপুত্র নদে 270 কিলোমিটার খনন করা হচ্ছে, এবং সেই খননের কাজটাও কিন্তু বাংলাদেশের একটা প্রতিষ্ঠান নিয়েছে। এখন ধারণা করা হয় যে চীনকেও ইনভলভমেন্ট করা হবে। আর যদি পারেন, আমি এখানে দিতে পারি নাই, রিসেন্ট ভিউ নাই, বেসিক ভিউ নাই, আপনারা যদি কোথাও পান পাতাল রেল প্রজেক্ট, সাধারণত রেল এরকম একটা প্রজেক্ট চালু হবে, এগুলা কিন্তু বিসিএস পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় চলে আসে। আপনি দেখেন ওষুধ শিল্প পার্ক এখনো হয় নাই, 30তম বিসিএস এ আসছে ওষুধ পার্ক হবে কোথায়, সেই গজারিয়া মুন্সিগঞ্জ, 30তম বিসিএস এর কোশ্চেন। এটা আসছে কিন্তু আজকে না, 10 বছর আগে, কিন্তু আজকে 10 বছর পরেও কিন্তু ওষুধ পার্ক হয় নাই, পরীক্ষায় কিন্তু এটা চলে আসছে। এরকমের অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো নাম নেয়, নাম নিলেই পরীক্ষা চলে আসে। যেমন পাতাল রেলটা পারলে দেখবেন। এবং এই মেট্রো রেল বাংলাদেশে কিন্তু 6টা মেট্রো রেল হবে, এমআরটি মেট্রো রেল ট্রান্সপোর্ট, আর এটাকে আরেকটা নাম আছে ম্যাস র্যাপিড ট্রানজিট। এই এমআরটি 6 পর্যন্ত হবে, 6টা মেট্রো রেল হবে বাংলাদেশে। এবং পদ্মা সেতু, দ্বিতীয় পদ্মা সেতু হবে, এটাও কথা মনে রাখবেন। দ্বিতীয় পদ্মা সেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দ্বিতীয় পদ্মা সেতু হবে, সেই দ্বিতীয় পদ্মা সেতু হবে কিন্তু সেই দৌলতদিয়া পাটুরিয়া। এবং দ্বিতীয় পদ্মা সেতু দৈর্ঘ্য কিন্তু 6.10 কিলোমিটার, এটা কিন্তু 6.10। আর প্রথম পদ্মা সেতু যেটা, সেটা 6.15 কিলোমিটার। এই দ্বিতীয় পদ্মা সেতু আসবে
আবার 6.15 দাগায়েন না, 6.10 কিলোমিটার হবে। ক্লিয়ার? সো আমদানি রপ্তানি, বিনিয়োগ পড়বেন, শিল্প পড়বেন, পোশাক পড়বেন, না পড়ে পরীক্ষা হলে যাবেন না যেগুলো সেগুলো আমি লিখে দিলাম। ওকে, কয়লা পড়বেন, লোহা পড়বেন। আমি সংবিধান বললে আর বেশি সময় লাগবে না, সংবিধানটা তো ছোট করেই বলবো। ফ্রি ক্লাস, কিন্তু আপনাদের পার্টিসিপেশন খুবই উইক, মাত্র 967, যেখানে 1.5K থাকতো, আজকে ভাবছিলাম অনেক বেশি হবে। আপনারা যাত্রাবাড়ি, হ্যাঁ যাত্রাবাড়ি মাওয়া, এই এক্সপ্রেসওয়েটা কিন্তু যাত্রাবাড়ি থেকে ভাঙ্গা পর্যন্ত, সে ভাঙ্গা পর্যন্ত কিন্তু 55 কিলোমিটার। আর যাত্রাবাড়ি থেকে হলো মাওয়া, এই অংশটা কিন্তু 23 কিলোমিটার। এক ভাই বলছেন আপনাকে থ্যাঙ্কস অনেক। অর্থাৎ এক্সপ্রেসওয়ে কি, এক্সপ্রেসওয়ে কোনো সিগন্যাল থাকে না, নন স্টপ যায়। আচ্ছা, এবারে যাত্রাবাড়ি মাওয়া 23 কিলোমিটার, যাত্রাবাড়ি ভাঙ্গা হলো 55 কিলোমিটার। সো এখন আসি আমি যে বিষয়টা হলো ষষ্ঠ অধ্যায়, এই জায়গা হলো সংবিধান। সংবিধানের মধ্যে যে বিষয়টা আপনি দেখবেন, সবার আগে প্রস্তাবনাটা দেখবেন। প্রস্তাবনাটা পারলে বেসিক ভিউ থেকে দেখেন, এখানে ভাগ করা আছে, সেগমেন্ট ভাগ করা আছে। প্রস্তাবনা পড়বেন, প্রস্তাবনার পরে এখানে অনুচ্ছেদ পড়বেন, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পড়বেন। বিশেষ করে 1 থেকে 47 পারলে সব পড়বেন, 1 থেকে 47 পারলে সব। এবং যদি অনুচ্ছেদ 2টা আসে, এখানে একটা থাকবেই, আর একটা তো কমন। পাবলিক সার্ভিস কমিশন কত নম্বর অনুচ্ছেদে আছে? 137 নম্বর। আর যে কতবার আসছে ইয়াত্তা নাই। 1 থেকে 47 নম্বর পারলে সব পড়বেন। এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা তো আমি বললাম, 16, 24, এই দুইটা বলে দিলাম, এই দুইটা গুরুত্ব বেশি, 16 এবং 24। আর গণতন্ত্র ও মানবাধিকার, এই মানবাধিকার শব্দ বলা আছে, এই শব্দটা কিন্তু 11 নং অনুচ্ছেদে, 11 নং এ আছে গণতন্ত্র মানবাধিকার। আছে গণতন্ত্র মানবাধিকার অনুচ্ছেদ। এখান থেকে সবগুলো পড়বেন 1 থেকে 47, আর বাকি হলো এই 3টার গুরুত্ব বেশি। আর এরপরে যদি বলেন এখানে সংশোধনী পড়বেন 1, 2, 3 তারিখ সহ, একেবারে ঘটনা সহ। 1, 2, 3, তারপরে হলো 12, 14, 15, 17, এই কয়টার গুরুত্ব একটু বেশি। 12, 14, 15, 17, সবচেয়ে বেশি আসে 15তম, এটা সবচেয়ে বেশি আসে। আর 1, 2, 3। এবং আপনি মনে রাখবেন, বঙ্গবন্ধুর সময় মনোরঞ্জন ধর একজন আইনমন্ত্রী আছেন। মনোরঞ্জন ধর তিনি কিন্তু একেবারে 1 থেকে 4 এই 4টা সংশোধনী তিনি উত্থাপন করেছেন। 4টা সংশোধনী উত্থাপন করছেন মনোরঞ্জন ধর, বঙ্গবন্ধুর আইনমন্ত্রী। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টি সংশোধনী উত্থাপন করেছেন। আর মনে রাখবেন, 5ম সংশোধনী, যেটা 1979-তে হয় জিয়াউর রহমানের সময়, তখন উত্থাপন করছেন একজন প্রধানমন্ত্রী। সাধারণত সংশোধনী উত্থাপন করেন আইনমন্ত্রী, আর একজন প্রধানমন্ত্রী করছেন, তার নাম শাহ আজিজুর রহমান। শাহ আজিজুর রহমান, যদি উনি একজন রাজাকার ছিলেন, জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী ছিলেন, তার নামটা পরীক্ষায় আসবে না, কিন্তু ঘুরিয়ে আসবে যে প্রধানমন্ত্রী উত্থাপন করেছেন কোন সংশোধনী, সেটা হলো 5ম এবং 6ষ্ঠ সংশোধনী। 5ম এবং 6ষ্ঠ, এই 2টা সংশোধনী উত্থাপন করেছেন প্রাইম মিনিস্টার। সংশোধনী পড়বেন, তবে গুরুত্বপূর্ণ যেটা, সমালোচনা যদি পরীক্ষায় থাকে, সমালোচনা থাকলে অবশ্যই 5ম দাগাবেন। আর যদি দেখেন যে আপনি পারেন না কিন্তু গুরুত্বপূর্ণ এমন তথ্য আসছে, তাহলে সেই গুরুত্বপূর্ণ মনে করলে 15তম দাগাবেন। এবং 5মের পুরো বিপরীত হলো 15তম, এবং 15তম সংশোধনী 55টি পরিবর্তন হয়। 15তম সংশোধনীতে 55টি পরিবর্তন হয়। এবং 15তম সংশোধনী হলো 1972-এর সংবিধানের আদলে হয়েছে। 1972-এর সংবিধানে ফিরে যায়, 72-এর সংবিধানে ফিরে যায়, সেটা হলো 15তম সংশোধনী। সংশোধনী পড়ার পর অবশ্যই তফসিল পড়বেন। তফসিলের মধ্যে মনে রাখবেন, যেটা তফসিলের মধ্যে অবশ্যই
পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আপনাদের এগুলো মনে আছে? ষষ্ঠ এবং সপ্তম। পঞ্চম 7 মার্চ, ষষ্ঠ হলো 26 মার্চ। তবে ষষ্ঠ কিন্তু ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, বঙ্গবন্ধুর যে ভাষণ 26শে মার্চ, যে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ডাক দেয়, সেটা কিন্তু ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আর সপ্তম সংশোধনী 10 এপ্রিল। এই 10 এপ্রিল হলো ঘোষণাপত্র, যেটাকে বলা হয় প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ডিক্লারেশন এবং প্রোক্লেমেশনের পার্থক্য হলো ডিক্লারেশন হলো আনুষ্ঠানিক আর প্রোক্লেমেশন হলো দাপ্তরিক, অর্থাৎ অফিসিয়াল, মানে এটা একটা সরকারি। প্রোক্লেমেশন মানে সরকারি, আর ডিক্লারেশন মানে হলো সরকারি নাও হতে পারে। অর্থাৎ এই তিনটা তফসিল অনেক গুরুত্বপূর্ণ। গতবারও কিন্তু চতুর্থ তফসিল থেকে পরীক্ষা আসছে, যেখানে হলো বিশেষ বিধানের আইন, যেটা হলো সামরিক শাসন যাতে ক্ষমতা আসতে পারে সেই বিধির কথা বলা হয়েছে। দ্বিতীয় তফসিল কিন্তু বিলুপ্ত, অর্থাৎ 7টা তফসিল আছে মোট, 7টা তফসিল পড়বেন। আর মনে রাখবেন এই 4টা তফসিল 5, 7, 13, 16 এই 4টা তফসিলকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। হাইকোর্ট অবৈধ ঘোষণা করে। তার মধ্যে 16তম সংশোধনী হাইকোর্টে রিভিউতে আছে। পরীক্ষা আসবে রিভিউতে আছে কোন সংশোধনী? সেটা হবে 16তম সংশোধনী। 16তম সংশোধনী যেটা রিভিউতে আছে। ক্লিয়ার? কি রূপপুর? না, রূপপুর সবচেয়ে বড় না। আপনি কি রূপপুরকে বড় বলছেন? সবচেয়ে বড় প্রকল্প হলো পায়রা। রূপপুর পড়তে হবে, রূপপুর পড়তে হবে। ষষ্ঠ অধ্যায় গেল। সপ্তম অধ্যায়, এটা হলো রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি, আপনাদের সিলেবাসই আছে। এখান থেকে সবার আগে যেটা পড়বেন সুশীল সমাজ, সিভিল সোসাইটি, এটা সবার আগে পড়বেন। আর এরপরে পড়বেন এখানে আওয়ামী লীগ, এরপরে নিবন্ধিত দল, নিবন্ধিত দলের তথ্য, অর্থাৎ শর্ত কি কি, 39টি বৈধ, অবৈধ হলো 5টি, বৈধ হলো 39টি, অবৈধ হলো 5টি, 39টি বৈধ, অবৈধ 5টি। আর নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে 2008 সালে। এখানে আমি একটা পৃষ্ঠা দিছি যে নিবন্ধিত দলের একবার তারিখ সহ প্রতীক সহ, ওখানে কিন্তু লেখা আছে, শুধু বোল্ড করাগুলো পড়বেন। সে বোল্ড হলো আওয়ামী লীগ, বিএনপি, তারপরে ন্যাপ, ভাসানী, এরকমের কয়েকটা দল দেয়া আছে। আপনারা ওই কয়েকটা দলে শুধু সাল পড়বেন, তাও 3 থেকে 4টা। এইটাকে মানে সমালোচনা করার জন্য বলছে এটা কি পরীক্ষা আসে? ওরে ভাই, পরীক্ষা তো আসবে যে নিচের কোনটি নিবন্ধিত দল নয়। এক পলক দেখলে সমস্যা আছে, লেখাই আছে, এক পলক দেখবেন এবং বোল্ড করাগুলো দেখবেন। এত মানে সমালোচনা করতে পারে পাবলিক, কিছু না পাইলে ভালো জিনিসেরও সমালোচনা শুরু করে দেবে। নিবন্ধিত দলের তথ্য পড়বেন, নিবন্ধনের প্রক্রিয়া এবং আওয়ামী লীগের বিষয়গুলো পড়বেন। এবং আওয়ামী লীগের একটা বিষয় আছে, বঙ্গবন্ধু কবে শপথ নেয়, কবে রাষ্ট্রপতি হয়, অর্থাৎ বঙ্গবন্ধু শাসনামল একটা টপিক আছে। অন্য কোনো বইতে পাবেন না, আমি চ্যালেঞ্জ ভাই, ইনশাল্লাহ পাবেন না। এগুলো খুব পরিশ্রমের ফল আমার। বঙ্গবন্ধুর শাসনামল এই অংশটা পড়বেন, আওয়ামী লীগ পড়বেন, সুশীল সমাজ, নিবন্ধিত দল, এই 4টা। আর আরপিও, আরপিও সম্পর্কে ছোট্ট কিছু ইনফরমেশন দেয়া আছে। আরপিও আর ই পাসপোর্ট, স্মার্ট আইডি কার্ড, স্মার্ট আইডি কার্ড। আর এবছর নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন কমিশনের মেয়াদ শেষ। 2022 সালে নতুন নির্বাচন কমিশন ক্ষমতা আসবে। নির্বাচন কমিশনকে তৈরি করার জন্য কিন্তু একটা সার্চ কমিটি হয়, সার্চ কমিটি নাম সুপারিশ করে এবং তারপরে রাষ্ট্রপতি সেখান থেকে টিক দেয়। এখন নির্বাচন কমিশনের কমিশনার নিয়োগের জন্য একটা আইন করার জন্য সিভিল সোসাইটি কিন্তু এখান থেকে একটা প্রেসার দিচ্ছে। সো এই হলো সপ্তম অধ্যায়। আজকে এ পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ আবার কথা হবে না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। অনেক হয়ে গেছে ভাই, 1.5 ঘন্টা পড়ালাম। কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন সোফার? দ্বিতীয় বৃহত্তম প্রকল্প কোনটা? দ্বিতীয় অবশ্যই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, প্রথম হলো পায়রা। আর কোনো কোশ্চেন? নেক্সট ক্লাস কবে? প্রাইভেট ব্যাচ আগামীকাল সকাল 7:30টায় ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। আপনারা যারা
পেইড ব্যাচে আছেন তাদের ক্লাস কিন্তু সকাল 7:30 আগামীকাল ইনশাল্লাহ, অর্থনীতি এবং শিল্প। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কিছু মোটিভেশন কথা বললেন, হতাশা ধরে যাচ্ছে, মডেল টেস্টের নাম্বার খুব কম পাচ্ছি। টিকে যাবেন ইনশাল্লাহ, এখন কিন্তু হাল ছাড়া যাবে না। আগামী 16-17 দিন হাল ছাড়া যাবে না। ক্লিয়ার? অর্থাৎ যারা আজকে ক্লাসটা করছেন, বলছেন যে বাসায় বসে পড়বো, এই 2 ঘন্টা ক্লাস করবো না, তারা কিন্তু আসলে লস করছেন। দিনাজপুরের হাকিমপুরে লোহার খনি, রাইট? একজন বলছেন সার্চ কমিটি করা হয়, কারা হয় এটা রাষ্ট্রপতি নির্ধারণ করে দেয়। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আল্লাহ হাফেজ।